সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সিকান্দার রেমান। এক সময়ের জোট সঙ্গী বিএনপি জামাত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে দুই জোটে, মূল প্রতিদ্বন্দ্বিতাও তাদের মধ্যেই। নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়েছে বিএনপি। জামাতসহ ৮ দলীয় যে জোট ছিল সেই জোটে এবার এনসিপি এবং এলডিপি ভিড়েছে। এরই মধ্যে দলীয় আদর্শের সাথে আপোষ করে জোটবদ্ধ হয়ে ছোট ছোট দলগুলো সামনে অস্তিত্ব সংকটে কি পড়বে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। এসব বিষয়ে আজ আলোচনা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনের নানা খুঁটিনাটি দিক নিয়ে। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এরপর রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার বাদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। সবশেষ রয়েছেন শামসুল আলম লিটন, সলিসিটর ও রাজনৈতিক বিশ্লেষক। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে। এক সময়ের জোট সঙ্গী বিএনপি এবং জামাত, এই আসছে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা মূল দুই জোটের নেতৃত্ব দিচ্ছেন। এই যে দ্বিদলীয় রাজনীতির কথা বা দ্বিদলীয় জোটের কথা আপনারা সবসময় বলছেন, এই দুই যে জোট হলো, এই শাসন ব্যবস্থা আসলে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, মানে একটা যদি আপনার ওই পয়েন্টটাকে আমি কংক্রিট ধরে নেই, যে দ্বিদলীয় ব্যবস্থা এবং তার জন্যে পরবর্তী পরিস্থিতি, কিন্তু এই ভোটের মধ্য দিয়েই যে পুরো এই দ্বিদলীয় ব্যবস্থা সুনিশ্চিত হচ্ছে এমনটি এখনো পর্যন্ত আমি মনে করছি না। সুতরাং সেই বিবেচনায় ওই পয়েন্টটার আমি কংক্রিট ফর্মে কংক্রিট ধরেই আলোচনা করতে চাই না। তবে সাধারণভাবে যেটা বলতে পারি বা আমাদের বুঝটা, সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন দ্বিদলীয় রাজনীতির কথা বলেছিলাম, বিশেষ করে আমরা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের দিক থেকে, তখন আমাদের বিষয়টা ছিল বিশেষ করে একটা জোট পলিটিক্স বিভিন্ন জায়গায় হচ্ছিল, আমাদের এই উপমহাদেশ সেই জায়গায়ও ছিল, বাংলাদেশে এই ধারাটাও ছিল। বিশেষ করে 90 দশকে, 90-এর গণ-অভ্যুত্থানের পরে আমাদের বিবেচনায় ছিল যে বিশেষ করে শাসক গোষ্ঠী, দেশি বিদেশি অন্যরা, যারা একটা আমূল পরিবর্তন বিবেচনা করে না, মানে অর্থনৈতিক পরিবর্তনটাকে প্রধান ধরে না, তাদের দূর থেকে বা কাছে থেকে এই ধরনের গোষ্ঠীগুলো বিবেচনা করে যে ক্ষমতায় যে থাকবে সেও তাদের লোক, ক্ষমতার বাইরে যে থাকবে সেও তাদের লোক। এই বিবেচনায় তারা পলিটিক্সে এই ধরনের একটা দ্বিদলীয় ব্যবস্থার ধারা তারা বিবেচনা করে। আর আমাদের মতো দেশগুলোতে মানুষের চোখের সামনে অন্য দলগুলো নানা কারণে সামনে আসতে পারে, অনেক বড় আলোচনা, এই দুইটাই যেন বিদ্যমান হয়ে যায়। এটা আমেরিকা অন্য দেশে আগেও দেখেছি, এইটা হয়। তো এখন বাংলাদেশে এবার গণ-অভ্যুত্থান, উত্তর বাংলাদেশে যদি বলেন, মানুষের মধ্যে হয়তো বা এরকম বিবেচনাটা এসেছিল যে ঠিক আছে, যে এইখানে আগে যেমন দ্বিদলীয় ব্যবস্থা বললে একটা আওয়ামী কেন্দ্রিক একটা ব্যবস্থা আর একটা বিএনপি কেন্দ্রিক ব্যবস্থা, তখন এখানে জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যরা, তারা কিন্তু কোনো না কোনোভাবে এই বলয়ে যুক্ত, তার এ বাইরে বামরা তাদের মধ্যে একটা অবস্থানে ছিল, কিন্তু ওই ধরনের সামনে আসতে পারে নাই। এইবারও এক অর্থে আওয়ামী এবং সেই বলয় নাই, না থাকাটাই স্বাভাবিক। তা সেই জায়গায় বিএনপি এবং যে ওরিয়েন্টেশনে যারা ছিল, এক সময় তো এই যে যারা জামাত সহ এরকম হয়েছে, অনেক সময় তাদের সেই জায়গাটা না থেকে তারা আগে এখানে আলাদা চলে আসলো। আমাকে যদি বলেন, দুইটা জিনিস চোখের সামনে দেখা যাচ্ছে। একটা তো রাজনীতিতে খুবই আমরা অনেক দিন ধরে দেখছি, ব্যক্তিগত গোষ্ঠীগত লাভালাভটাই প্রধান, সেই লাভালাভটাই বিবেচনা করে বিশেষ করে নির্বাচনে কে কোথায় যাবে না যাবে সেটা বিবেচনা করে। এইবার সেটাও আছে, কিন্তু তার বাইরে আরেকটা বিষয় ঘটে গেছে। খুব আমি সাধারণ ব্যাখ্যা বলছি, সরলীকরণ ব্যাখ্যা, যে এই যে গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা অনেক কিছু পজিটিভ বিবেচনা যারা করেছিলাম, কিন্তু আসলেই দেখা গেল যে এইখানে একটা দক্ষিণপন্থী শক্তির উত্থান, যারা এদেশে দক্ষিণপন্থী রাজনীতি করে এবং একসময় মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা পর্যন্ত করেছিল, সেই শক্তি এবং তারা একটা নেতৃত্বের আসন একটা অংশের, মানে আমি পুরোপুরি বলছি না যে তারা মনে হচ্ছে যেন তারা একটা ক্ষমতার জায়গায় গেল, এবং বাস্তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এই পজিশনগুলো সেরকম দেখা গেল প্রথম দিন থেকেই, যে তারা সেই ধরনের একটা ক্ষমতার মসনদ এনজয় করার মতো জায়গায় তারা চলে যাচ্ছে। এবং হয়তোবা এই নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি, আগে যেটা আমি দ্বিদলীয় ধারার জায়গাটাই বললাম, এইখানে আপনি দুনিয়ার দেশগুলো, উপমহাদেশ, এইখানে দেখলে দেখা যাবে যে এই ধরনের উগ্র শক্তির উত্থান এবং তার বহু মদতদাতা আছে। তা বাংলাদেশের মতো দেশ
যাকে হয়তো অনেকে মনে করে যে এইখানে একটা তো গণতন্ত্রকে স্থায়ী রূপ লাভের দরকার নেই, এখানে একটা দুর্বল সরকার থাকবে রাজনৈতিক কারণে, তাহলে আধিপত্যবাদী কী বলে শক্তির এখানে ইন্টারভেনশনের সুবিধা হবে, তাদের সুযোগ সুবিধা অনেক কিছু নিতে পারবে। সুতরাং এইখানে একটা গণতান্ত্রিক টোটাল পরিবেশ এবং শক্তির বাইরে এই ধরনের শক্তির উত্থান তারা চাইতেই পারে। সুতরাং বরঞ্চ আমি এই কথাটা এই জন্য বললাম যে এইবারের নির্বাচনে এই চ্যালেঞ্জটা আমরা দেখছি যে এই ধরনের গণতান্ত্রিক শক্তি ন্যূনতম যারা গণতন্ত্রের নানা আমাদের পার্থক্য থাকতে পারে সেইটা যারা বিবেচনা করে অসাম্প্রদায়িকতা প্রশ্নে একমত আমরা অনেক পয়েন্টে না হতে পারি, কিন্তু ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় থাকবে, আর মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের ভিত্তি যে জায়গাটিতে থাকবে, এইরকম একটা জায়গার বিপরীতে যে শক্তির উত্থান আমরা দেখছি, আমি মনে করি যে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে ভোটের মধ্য দিয়ে ভোটে যদি আমরা অন্তত পক্ষে ন্যূনতম সুষ্ঠু পরিবেশ যেটা এখন আছে বলে আমি মনে করি না, সেইটাকে আমরা নিশ্চিত করতে পারি, জনগণ যদি যথাযথভাবে ভোট দিতে আসতে পারে তখন ওই শক্তিকে পরাজিত করে গণতন্ত্রের পথে যাত্রার কাজটা আমরা করতে পারবো। এবং এইটাও এই যাত্রা পথে আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা হচ্ছে যে এইটাও কিন্তু একটা পর্ব ধরতে হবে, এটা কোনো চূড়ান্ত পর্ব না, এক অর্থে একটা অন্তর্বর্তীকালীন পর্ব। সেই পর্বে যাত্রা যদি শুরু করতে পারি, ওই শক্তিকে আমরা পরাজিত করে আগাতে পারি, তাহলে ওই যে দ্বিদলীয় ব্যবস্থার কথা বলা হচ্ছে হয়তো ভিন্ন আঙ্গিকেই বাংলাদেশে আমরা অন্যরূপ দেখতে পাবো রাজনীতিতে। সাইফুল হক, আপনিও কেমনটা মনে করছেন কিনা, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানে লাভ ক্ষতির হিসাবটা আপনি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা যারা মধ্যরাতে দেখছেন আমাদেরকে বা সহ্য করছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। প্রথমত আপনার প্রধান প্রশ্ন যেটা রেনেসান প্রিন্স একটু বললেন, আমি এখন যেটা দ্বিদলীয় যে জায়গাটা দেখছেন এটাকে আমি এটা টেম্পোরারি ফেনোমেনা হিসেবে দেখি। এটা টেম্পোরারি ফেনোমেনা, ইলেকশন পরে বা পোস্ট ইলেকশন সেটা সিনারিওর উপরে পরবর্তী সিনারিওটা মেরুকরণ এটা অনেকখানি এটা বোঝা যাবে। বাংলাদেশকে যদি একটা বহুত্ববাদী ইনক্লুসিভ সমাজ ভবিষ্যতে করতে হয়, এরকম দৃশ্যপট ভবিষ্যতে ঠিক এই চেহারায় থাকবে না, এটা মোটামুটি সাধারণ কাণ্ডজ্ঞান থেকে এটা মোটামুটি বোঝা যায়। আমি উদ্বিগ্ন, যেটা প্রিন্স একটু বললেন, অভ্যুত্থানের পরে আমরা একটা 16 বছর বা পরবর্তীকালে 36 দিন যদি বলি, একটা অসাধারণ গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আওয়ামী একটা রেজিমকে, আমরা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় দিয়েছি। গত 15-16 মাসের যাত্রাটা যদি তাকান, আমরা নতুন কি দেখছি? আমরা দেখছি ধর্মের নামে, মতাদর্শের নামে, নানা ইডিওলজির নামে নতুন একটা জবরদস্তি, নতুন একটা বল প্রয়োগ, এবং যে বল প্রয়োগে ক্ষতিগ্রস্ত কারা? সমাজের প্রায় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। যে বল প্রয়োগের নমুনা কি? নমুনা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের যে হামলা আক্রমণ, উদীচী ছায়ানটের যে হামলা আক্রমণ, যার সাথে হাদির দুর্ভাগ্যজনক মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো দূরবর্তী সম্পর্কের কথাও কারো আলোচনার মধ্যে নাই। তার মানে ইস্যুর হাদিটা একটা ইস্যু, তার মানে লক্ষ্যটা অন্য কোথাও। এরপরে গত 15 মাসে অসংখ্য যখন মাজারে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, রাজবাড়ির ঘটনা, মাজার থেকে লাশ তুলে সেটাকে আইমিয়ে জাহেলিয়াতের যুগে এরকম হয় নাই, লাশকে পড়ানো হয়েছে। কদিন আগে যদিও ইন্ডিয়া সেটাকে একটা অন্য শেপ দিয়েছে ভারত, কিন্তু তথ্যভিত্তিক তো কথাটা সত্য যে আপনি একজন শ্রমিককে পিটিয়ে ঝুলিয়ে মারার পরে ঝুলিয়ে তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো ব্যক্তিগত হিংসা বিদ্বেষের বিষয় না, এগুলো একটা ইডিওলজিক্যাল জায়গা আছে। এগুলো হচ্ছে সমাজের মধ্যে আপনি আপনার মতের সাথে আমার রেমান আপনার মতের সাথে পছন্দ হলো না, আমি আপনার উপরে বল প্রয়োগ করব, আমি জোর খাটাবো, আমি শক্তি প্রয়োগ করব। 16 মাসে এটা হচ্ছে নতুন ফেনোমেনা। গুরুত্বপূর্ণ জায়গাটা কি? সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত এগুলোর পিছনে কাজ করছে। এ পর্যন্ত মবের নামে যতগুলো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত কাজ করেছে। সরকারের কোনো না কোনো অংশের, কোনো না কোনো সংস্থার সেগুলো কাজ করেছে। একটাও কাকে আপনি গ্রেপ্তার করেছেন? গফরগাঁ ময়মনসিংহের ঘটনা, রাজবাড়ির ঘটনায় কারা উস্কানি দিয়েছে, কারা কবর করেছে, বের করে কারা পুড়িয়েছে, সবাই জানেন। এগুলো মিডিয়াতে এগুলোর ফুটে যাচ্ছে, এগুলো প্রামাণ্য তথ্য আছে। কে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? কাউকে আপনি আইনের আওতায় নিয়েছেন?
মানে একটা যা খুশি করাটার লাইসেন্স আপনি এখানে দিয়ে চলেছেন। দ্যাট হ্যাপেন। এবং এগুলো করা হচ্ছে ইডিওলজির নামে, কখনো ধর্মের নামে, মতাদর্শের নামে, কখনো এখানে, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি এবং সে তৌহিদি জনতার নাম করে আপনি এখানে যা খুশি করছেন। জুলাই চেতনা কি? বৈষম্যহীন সমাজ হবে, বহুত্ববাদী সমাজ হবে, মানবিক সমাজ হবে, গণতান্ত্রিক সমাজ হবে, সাম্যভিত্তিক সমাজ হবে। যদি আমি এটাও যদি বলি, আকাঙ্ক্ষার অর্থে যদি বলি, আমাদের ছাত্র তরুণরা কথাটা এভাবে বলেনি, কিন্তু মানুষের পুঞ্জীবিত আকাঙ্ক্ষার জায়গা থেকে এরকম তো কথা। হাসিনা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল। একটা বড় লড়াই ছিল ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার। এই বাংলাদেশ ভূতের মতন আর পেছনে হাঁটবে না। পুরো দেখবেন এখন পুরো ব্যাপারটা মনে করছে আমরা এখন স্বর্গরাজ্যে আমরা এখন বসবাস করছি। সুতরাং এই জন্য বললাম বাংলাদেশ গভীর একটা খাদের মধ্যে বাংলাদেশকে এখন নিয়ে যাওয়া হয়েছে। মাহফুজ আলমের ইয়েতে দেখলাম, ওনার ওই কালকে আমি একটা টক শোতে ছিলাম, উনি একবারে নাম ধরে বললেন এনসিপিকে জামাতের সঙ্গে নেবার জন্য নাকি কোনো এক উপদেষ্টা কালকে এখন বললেন, এবং সে নাকি তাদেরকে ইন্ধন জুগিয়েছে, এবং তিনি পরে অফেয়ারের নামটামগুলো বললেন। তো এগুলো খুব ভয়ানক তথ্য। সরকার তো চরিত্রগতভাবে সরকার একটা দলনিরপেক্ষ সরকার, প্রশ্ন আছে, সমালোচনা আছে, কিন্তু এখনও সরকারের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। এরকম যদি প্রশ্নবিদ্ধ ভূমিকা যদি চলতে থাকে, তাহলে আগামী 17 বছর ধরে আমরা যে নির্বাচন অপেক্ষা করছি, আমি আমার পছন্দের প্রার্থী এবং দলকে আমি ভোট দেব, বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে হাঁটবে, নিয়মতান্ত্রিক পথে, সরকার পরিবর্তনের পথে হাঁটবে, এবং প্রত্যেকে আমরা রূপান্তরের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। তার মানে আপনি বিপজ্জনক খাদে আপনি নিচ্ছেন। এগুলোর আপাতত সমাধান কি? আপাতত নির্বাচন বাইরে অন্য কোনো সমাধান নাই। যে সরকার এগুলোকে জুলাই বিপ্লবের নাম করে, অভ্যুত্থানের নাম করে যা খুশি করবেন, এর নাম বিপ্লব, এটা বাস্তবে বিপ্লবের চেতনার বিরুদ্ধে আপনার অবস্থান গ্রহণ করছেন। সমাধানের মানুষকে আপনি বল প্রয়োগে আপনি আপনার মতামতকে আপনি চাপিয়ে দিচ্ছেন, পছন্দ না হলে হামলা করছেন, আক্রমণ করছেন, ঘেরাও করছেন, আপনি সন্ত্রাস করছেন। এগুলো একটা নৈরাজ্য তৈরি করছে, এবং এগুলো বন্ধ না হলে সামাজিক নৈরাজ্যটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবেসিত হবে। সেই জন্য নির্বাচন দরকার, মানুষের একটা পলিটিক্যাল ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার, যে সরকার স্ট্রং পপুলার ম্যান্ডেট নিয়ে পরবর্তীকালে বাংলাদেশ যারা হাঁটতে পারবে। শামসুল আলম লিটন, সরকারের ভূমিকা কি আসলেই প্রশ্নবিদ্ধ কিনা? অবশ্যই রাজনৈতিক হিসেবে সাইফুল ভাই যেভাবে বললেন, তারা যখন প্রশ্ন করেন, রাজনীতিকরা যখন বিভিন্ন বিষয়ে তাদেরকে সরকারকে অভিযুক্ত করেন, তখন সেটাই তো অভিযোগ এবং তারা সেটা ব্যাখ্যা করেন। কিন্তু জনগণ সে রাজনীতিতে সকল ব্যাখ্যা একভাবে নাও নিতে পারে, কিন্তু এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে, রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই আছে। এটি তো কোনো দলের সরকার নয়, এটা হচ্ছে, আমি যদি সহজভাবে বলি, বিপ্লব, গণঅভ্যুত্থান ইত্যাদি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমি সাধারণভাবে যদি বলি এটা জনতার সরকার। কারণ গণঅভ্যুত্থানটা খুব স্বাভাবিক মাত্রার কোনো গণঅভ্যুত্থান হয়নি, তাই যথার্থভাবে অনেকে এটাকে বিপ্লব বলেছিলেন। বিপ্লবের পরে বিপ্লবী সরকারের যে চরিত্র সেটি কিন্তু এখানে প্রতিফলিত হয়নি, এবং জনগণও বিশ্বাস করতে পারেনি যে এটার কোনো বিপ্লবী অথবা গণঅভ্যুত্থানের চরিত্র আছে। সেই না থাকার কারণেই 15 মাস পরে এখানে যেই ফ্যাসিবাদের অনুচর যারা, সহচর যারা, তারা এখানে সামরিক বাহিনীর একজন কর্মকর্তার নেতৃত্বে ট্রেনিং নিতে পারে, এবং অস্ত্র উদ্ধার না হওয়ার কারণে সে অস্ত্রগুলো এবং চলন্ত মোটরসাইকেল, চলন্ত রিক্সা, এটা এবং অব্যর্থ গুলি, এটা কিন্তু এইভাবে ব্যাপারটাকে তুলে ধরে যে এইরকম ট্রেন্ড এবং হাফ ট্রেন্ড অথবা অনগোয়িং ট্রেনিং প্রসেসের মধ্যে আছে, এরকম অসংখ্য এলিমেন্ট থাকতে পারে। আমাদের 5 জনের পকেটে যে টাকা আছে যদি থাকে, সেই টাকার মধ্যে দেখবেন যে ফ্যাসিবাদের যিনি স্বাধীনতার পর যিনি প্রবর্তক, প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তিনিও একইভাবে এইভাবে একদলীয়ভাবে ব্যবস্থা করেছিলেন, ইনক্লুডিং আমার পাশে যে প্রিন্স ভাইদের পার্টিও উনি গিলে ফেলেছিলেন, সব পার্টি গিলে ফেলেছিলেন। কথা হচ্ছে ফ্যাসিবাদ সেখান থেকে তৈরি হয়েছিল, এটাই সত্য। এখন যে সরকার যে এগুলোকে অ্যাড্রেস করছেন না কেন অথবা অ্যাড্রেস করছেন কেন, এর সঙ্গে কিন্তু একটা বাস্তব সত্য লুকায়িত আছে। সেটি হচ্ছে ফ্যাসিবাদের প্রধান এবং তার কিছু সহযোগী পালিয়েছে। অলিগার্করা অনেকে এই শহরে প্রাসাদোপম জায়গায় আছে। এখানে এই সরকারের অনেক বড় ব্যর্থতা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কারের নামে কি করা হয়েছে। আমি একটা উদাহরণ দিই। আপনি যদি, আমরা তো ব্রিটিশ সিস্টেমের কথা বলি, কথায় ব্রিটিশ সিস্টেমের কথা বলি, যে কোনো, এখানে দর্শক যারা আছেন তারাও গুগল করে যদি দেখেন, যে কোনো একটা সিম্পল অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট ইউকে, আপনি যদি দেখেন যে একটা হয়তো 50 লাইনের, কিন্তু এর মধ্যে অন্তত 2000 কারেকশন আছে।
এবং সেটা এক যদি 50 অথবা 60 বছর আগের হয়ে থাকে, তাহলে প্রতি লাইনে অন্তত 25 বার সংস্কারের কথা আছে। এবং এই বছরও দেখা গেল যে অন্তত 4টা সংস্কার হয়েছে। অর্থাৎ আইন তো একটা কাঠামো, রাজনীতির মধ্য দিয়ে আইনের মাধ্যমে একটা সিস্টেমগুলোকে কন্ট্রোল করা হয়, সিস্টেমগুলোকে সকলের জন্য ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসা হয়। তাহলে সমতাকে আমরা যদি সিস্টেম বলে থাকি, তাহলে আপনি দেখুন একটা আইনে যদি শত শত কারেকশন হয় এবং প্রতি মাসেই কারেকশন হচ্ছে, আদালতে পর্যবেক্ষণ আসছে, দেখা যাচ্ছে একটা কেসে দেখা যাচ্ছে একটা শব্দের কারণে ইকুয়ালিটি প্রশ্নের মুখোমুখি হচ্ছে। অর্থাৎ আমাদের যারা সংস্কার করেছে তারা কিন্তু পশ্চিমে থেকে তারা কিন্তু জনগণের সঙ্গে কিছুটা, মানে বিশেষ করে প্রধান এবং দু একজন, অন্যরাও সুশিক্ষিত, তারা কিন্তু এই ব্যাপারগুলো জানেন, তাদের শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা সবই আছে, এবং তারা সংস্কারের নামে যে কাজটি করেছেন, সময় ক্ষেপণ করেছেন, আজকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে গেছেন। যদি নির্বাচন না হয় তাহলে কি হতে পারে, এবং নির্বাচন আমি নিশ্চিত যে 13 তারিখে অনেকে জিজ্ঞেস করবে যে নির্বাচন কি হবে। এখন পর্যন্ত বেশিরভাগ লোক জিজ্ঞেস করে নির্বাচন হবে কিনা, আর মাত্র 40-41 দিন বাকি আছে। ওনারা নির্বাচন করবেন, নির্বাচন সমন্বয় করবেন ওনাদের পার্টিগুলোকে, ওনাদেরকে জনগণ একই কথা জিজ্ঞেস করে, আমি বিশ্বাস করি। তাহলে এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা হচ্ছে সরকারের ব্যর্থতা। এখন আপনি বলতে পারেন জনতার সরকার তো জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা নাই, মানবাধিকার কমিশন নাই, তথ্য অধিকার কমিশন নাই। দুজন মানবাধিকারের সংগঠক যে মানবাধিকার করে করে ওনাদের সিভিল সোসাইটির ক্রেডেনশিয়াল ডেভেলপ করেছেন, এবং তারা এই প্রতিষ্ঠা পরিষদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য, তারা কি কখনো মানবাধিকার কমিশন এবং তথ্য অধিকার কমিশনের কথা বলেন? মানবাধিকার এবং তথ্য অধিকার কমিশন ছাড়া এবং এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে সেটা হবে অষ্টম আশ্চর্য। আমি মোটামুটি কথাটাই বলতে চাচ্ছি। তাহলে সফলতা ব্যর্থতা আপনারা সবাই বিচার করতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আসলে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হলো, আমাদের 3 জন অতিথি যেটা বললেন হতাশার কথা, এবং হতাশার তীর কিন্তু সরকারের দিকে। তো আপনার দলের আসলে বক্তব্যটা কি? এই সরকার কি পারঙ্গম কিনা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে, সেই পরিবেশ তৈরি করতে পেরেছে কিনা? আপনাকে ধন্যবাদ, আমার সহ অভিজ্ঞ আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। শুনুন, বিএনপির অবস্থানটা পরিষ্কার। 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা কনস্ট্যান্টলি একই কথা বলে আসতেছি। আমরা সেই সময় থেকেই বলছি যে এই সরকারকে আমরা বলছিলাম যে আপনি কতদিন সময় চান, কি সংস্কার করতে চান, কবে নির্বাচন করতে চান, এর মধ্যে বিচার প্রক্রিয়া কি করতে চান, আপনি জানান, একটা রোডম্যাপ দেন এবং নির্দিষ্ট একটা সময় দেন। কিন্তু এই সরকার কিন্তু সেই পথে হাঁটে নাই। এবং দেখেন, কনস্ট্যান্টলি আমরা কিন্তু নির্বাচনের কথাটা ভেরি বিগিনিং বলে আসছি যে একটা নির্বাচনই একমাত্র এটার মানে সলিউশন। কারণ নির্বাচন হলে একটা নির্বাচনের প্রতিনিধি আসবে, একটা নির্বাচিত পার্লামেন্ট আসবে, তখন তাদের অনেক কিছু রাইট থাকবে যে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে, যেটা এই সরকার পারবে না। আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। এই সরকার সেগুলো করতে পারার কথাও না, এবং এখন তারা ব্যর্থ হয়েছে, এবং এখন অনেক বিষয় তাদের উপর একটা অনাস্থা চলে আসছে। কিন্তু তারপর আমরা অনাস্থা দেই না কেন? আমরা দেই না এই কারণে যে এরা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এর পরবর্তীটা আরও অন্ধকার। আমরা চাই যে এই সরকার অন্তত একটা সফল, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে তারা ক্ষমতাটা দিয়ে তারপরে তারা বিদায় নেয়। তা না হলে দেশের অবস্থা আরও খারাপের দিকে হবে। কিন্তু এটা তো তাদের প্রথম থেকে বোঝা উচিত ছিল। আজকে 6 মাস বা 9 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, সেই সময় মানুষের যে স্পিরিটটা ছিল, জুলাই স্পিরিটটা যাতে ধারণ করেছিল হোল জাতি, আজকে সেখানে তো নাই। আজকে দেখেন যে আজকে কিছু রাজনৈতিক দল আজকে বিভক্ত হয়ে তারা এমন একটা অবস্থার সৃষ্টি করতেছে যে আলোচনাটা এখানে আসলো, অর্থাৎ দক্ষিণপন্থী একটা শক্তির বলয়ের একটা বিশাল একটা তারা আবির্ভাব দেখাইতে চাচ্ছে যে এই বাংলাদেশটা তারাই পরিচালনা করবে। এটা কিন্তু এটা আজকে থেকে শুরু হয় নাই। এটা কিন্তু আমরা যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, সেই সময় কিন্তু আমরা বারবার বলে আসছিলাম, তারা গণতন্ত্রের কথা বলতো, তারা মুক্তিযুদ্ধের কথা বলতো, কিন্তু মূলত তারা একটা ফ্যাসিস্ট যে সেটা সর্বশেষ সেটা প্রমাণিত হয়েছে। তা আমরা বলেছিলাম যে সেই ফ্যাসিবাদ আপনি যেভাবে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটা একদলীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা আপনি কার্যকর করতেছেন, এটার বিপরীতে আলটিমেটলি কিন্তু একটা দক্ষিণপন্থী শক্তি রাইজ করার সম্ভাবনাটা বেশি। কাজে আপনি এই পথে হাইটেন না, আপনি ডেমোক্রেসিটা বাঁচায় রাখেন। আপনাদের এখানে পরিষ্কার বলছি যে আজকে শুধু বিএনপির জন্য আজকে গণতন্ত্রটা দরকার না, আওয়ামী লীগের জন্য দরকার, যেটা আজকে তারা হারে হারে বুঝতেছে।
তাই না? এখন তারা গণতন্ত্রের কথা বলছে। তো এর জন্যই বলবো যে এটা এখনো যেটা সময়টা, এই সময়টা কিন্তু আমাদের খুবই ক্রিটিক্যাল সময়। একটা রুগী যখন মানে ইসে থাকে, মানে কি বলবো এটাকে, অপারেশন থিয়েটারে থাকে, তখন কিন্তু যদি ডাক্তার একটু তার নার্ভটা ঠিক মতো কাজ না করে, তাহলে যে কোনো ক্যাজুয়ালিটি হইতে পারে এবং সেটা মৃত্যু হইতে পারে। তা আমরা এখন যে অবস্থায় আছি, আজকে সারা দেশ কিন্তু ওই রকম একটা অপারেশন থিয়েটারে আছে। এখন রাজনৈতিক দলগুলো যদি আমরা মাথা ঠান্ডা রেখে অ্যাটলিস্ট আমাদের মূল টার্গেটটা গণতন্ত্র, গণতন্ত্রটাকে এস্টাবলিশ করার দিকে যদি না যাই এবং সেটাকে যদি অন্যরা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের জন্য চরম একটা অব্যবস্থা আমাদের জন্য অপেক্ষা করতে। যদি এটাকে যেদিকে যাচ্ছে দেশটা, এটাকে যদি না থামাতে পারি, তাহলে একটা চরম মানে বিপর্যয়ের জন্য আমাদের একটা অপেক্ষা করতে হবে, যেটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। যে দীর্ঘ 17টা বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য, আর এখন সেই গণতন্ত্রটা ফিরে আনবো সেই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করলাম তাদের মধ্যে এখন ক্ষমতার জন্য একটা বিশাল একটা মানে কারাকারির মতো অবস্থা, তাই না? তো এটা তো রাজনীতির জন্য, যদি আমি দেশের জন্য রাজনীতি করি তাহলে এটা কোনোভাবে কাম্য না। তাই কাজে দেশের জন্য রাজনীতিটা করা দরকার, দেশটাকে রক্ষা করা দরকার। দেশটাকে রক্ষা করার জন্য আমরা যত ইমিডিয়েট এই মুহূর্তে আমাদের দলীয় ইস্যু বাদ দিয়ে গণতন্ত্রটাকে প্রধান হিসাবে ধরবো, যে গণতন্ত্রে আমরা ফিরে যাওয়ার জন্য আমরা সবাই আসুন একসাথে হই, যে আগে গণতন্ত্রটা ফিরে যাই, তারপরে কে কমিউনিজম চাই, কে সোশ্যালিজম চাই, কে ইসলামিজম চাই, আমরা পরবর্তী পর্যায়ে আমার যার যার এজেন্ডা নিয়ে আমি যাব, আগে গণতন্ত্রটা আসুক। সাইফুল হক, একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া, যেটি খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আব্দুল সালাম, যে বিগত দিনে আমরা দেখেছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে জেলখানায় গেছেন, একসাথে আন্দোলন করেছেন, একেবারে পুলিশের টিয়ার সেলের সামনে, পুলিশের পিটুনির সামনে একসাথে ছিলেন। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে যে বিভাজন, এটা কি আসলেই বিভাজন নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে? আপনাকে ধন্যবাদ। আমরা অভ্যুত্থানের সময় বা গণসংগ্রামের সময় তখন বাস্তব প্রয়োজনে যে ঐক্যটা আমরা গড়ে তুলেছিলাম, আমি তো বলেছি না যে বাড়িতে যখন ডাকাত পড়ে আপনি শুধু আত্মীয় স্বজনকে ডাকেন না, পাড়া প্রতিবেশী আপনি সবাইকে ডাকেন ডাকাত ধরার জন্য। আবার আপনি ঘরে আগুন লাগলে নর্দমার পানি দিয়ে আপনি আগুন নেভান। আপনি ওই পানি আপনি খাবেনও না, ওটা হয়তো আপনি হাতেও নেবেন না, কিন্তু আগুন নিভাতে সেটা কাজে লাগে। পরিস্থিতি বাধ্য করেছিল আমাদেরকে রাজপথের সকল রাজনৈতিক দলকে ন্যূনতমভাবে একটা, কেউ যুগপথ ধারা, কেউ ইন্ডিপেন্ডেন্টলি রাজপথে কীভাবে সবাই আসতে পারেন, এটা ছিল আমাদের অস্তিত্বের প্রশ্ন ছিল। তো সে ঐক্যটা অভ্যুত্থানের পরে ঐক্যটা আগের জায়গায় থাকবে না, এটাই স্বাভাবিক। এটা নিয়ে হতাশার কিছু নাই, আক্ষেপ করা, এটা হচ্ছে খুব স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা। কেন বাস্তবতা? কারণ সামনে হচ্ছে একটা নির্বাচন। নির্বাচনের সময় তো নিশ্চয়ই অভ্যুত্থানের অংশীজন সবাই নিশ্চয়ই একসাথে নির্বাচন করবে না, তাহলে তো এটা আরেক ধরনের বাকশাল তৈরি হবে, বা তখন তো আর কোনো বিরোধী পক্ষ ব্যাপার থাকবে না। প্রতিটা দল জোট ইন্ডিপেন্ডেন্ট এজেন্ডা নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে আপত্তি নেই। রাজনৈতিক প্রত্যেকের দলীয় এজেন্ডা আছে, ইডিওলজি পলিটিক্স আছে, ডেভেলপমেন্টের এজেন্ডা আছে, কর্মসূচি আছে না? তাদের নানা ধরনের চিন্তা আছে দেশকে নিয়ে, প্রত্যেকে দলের মতন করে। সুতরাং রাজনৈতিকভাবে তখনকার আগের ঐক্য থাকবে না, নতুন বিন্যাস, নতুন একটা পরিবর্তন হবে। এটা হচ্ছে রিয়ালিটি, লেটস অ্যাকসেপ্ট দ্যাট। এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং রাজনৈতিক প্রতিযোগিতা হবে, পলিমিক্স হবে, আমরা ডিবেট করব। উদ্বেগের জায়গাটা হচ্ছে অন্যত্র, যে আপনি প্রতিযোগিতা যখন আপনি সহিংসতা পর্যবেসিত হয়, ইতিমধ্যে দেশব্যাপী আমরা কিছু সশস্ত্র মহড়া দেখেছি, কিছু গ্রেপ্তার দেখেছি। আমরা দেখেছি লক্ষ্মীপুরে কোনো জায়গাতে বিএনপির কোনো দলের বাড়িতে ঘর তালা লাগিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া। এক বাচ্চা আগে মারা গেছে, শিশু বাচ্চা, বড়জন দেখলাম 3 দিন আগে তিনি মারা গেলেন। কি একদম হৃদয় বিদারক। অভ্যুত্থানের পরও যদি এগুলো আমাদেরকে দেখতে হয়, তো এটা উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। আরেকটা হলো আপনি সরকারকে যারা বিহেভ করছেন, এটা করতে পারছেন কেন? পারছেন হচ্ছে অভ্যুত্থানের পরে তারা তো
যখন একটা দেখে যে একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবার সমর্থিত সরকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার পক্ষপাত দোষে সরকার দুষ্ট। কাউকে বুকে নিচ্ছেন, কাউকে কোলে নিচ্ছেন, কারোর সাথে কথাবার্তা বলার তাদের সময় নেই, কারোর মান অভিমান ভাঙাচ্ছেন, টেলিফোন করছেন, ধর্ণা দিচ্ছেন, যখন তখন তারা সাক্ষাৎ করতে পারছেন। আর অন্যদের ক্ষেত্রে তার মানে কি, এখানেও তাদের একটা হায়ারার্কি, এখানেও বিচার বিবেচনা, ব্যাপারটা শুধুমাত্র দলের গুরুত্বে জায়গা না, এটা হলো তাদের চিন্তার ধরন। এবং বিশেষ ইডিওলজিকে, পার্টিকে কেউ প্রমোট করছেন কোলে পিঠে বুকের মধ্যে করে, এটা তো সরকারের কাজ ছিল না। সরকারের কাজ ছিল জেনুইনলি তারা একটা বিচারের দাবি, বিচারটা চলবে, সংস্কার যেটা আমরা আলোচনা করেছি তারা এটাকে তারা এনকারেজ করবেন। আর তারপরে ছিল যথাসম্ভব স্বল্পতম সময় একটা জাতীয় নির্বাচনে তারা ব্যবস্থা করবেন। এজেন্ডার বাইরে যে তারা এমন সব এজেন্ডা হাজির করেছেন যেটা তাদের উদ্দেশ্য প্রশ্নে হাজির করেছে। বাবা আপনাদের দরকার কি আমার চট্টগ্রাম বন্দর, এটা কোন বিদেশি, আমার এটা লাভজনক কিনা, যে বন্দর লাভজনক, আমার ইকোনমির প্রধান লাইফলাইন, যার সাথে আমার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত, আলাপ আলোচনা ছাড়া, গোপন করে, কোনো ওপেন কোনো টেন্ডার ছাড়া সেখানে বিদেশি কোম্পানির হাতে আপনি দিচ্ছেন কি নামে উন্নত ব্যবস্থাপনা করবে। এই অথরিটি আপনাকে দিয়েছে কে? কোন রাজনৈতিক দল দাবি করেছে এটা? এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আপনার এজেন্ডার বাইরে, আপনার এগুলো, তার মানে আপনি অনেক এজেন্ডা আপনি পুশ করছেন আপনার ইচ্ছা মতন। এবং হ্যাঁ, এই সরকার এক্সট্রাঅর্ডিনারি সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে করেছে, কিন্তু তারা কাজ করবেন অন দ্য বেস অফ কনসেনসাস, মানুষের পপুলার উইল, তার কনসেন্ট, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো। দিজ আর দ্য থিংস। কিন্তু সরকার সে পথে হাঁটছে না। এখন এই সরকার যে ইলেকশনে যাচ্ছে, ওই 111-এর মতন একই পরিস্থিতি সামাল দিতে পারছে, একটা নৈরাজ্য তৈরি হয়েছে দেশে। মানুষ যখন বোঝে সরকার দুর্বল এবং অকার্যকর, তখন সে যা খুশি তখন সে করতে চায়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং প্রতিদিন, প্রতি মুহূর্তে। এখন সরকার একটা সেফ এক্সিট তারা চাইছেন। আর্লি ইলেকশন, ইতিহাসে সেরা নির্বাচন করা কোনো পরিবেশ দেখছি না। মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ডে একটা গ্রহণযোগ্য যদি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, মানে মনে করেন ঠিক আছে, মোটামুটি গ্রহণ করা যায়। মানুষ ভোট দিতে পারছে, নিরাপদে যাচ্ছে, আবার ভোট দিয়ে বাড়িতে থাকতে পারছে। মানুষ ফেয়ার এনাফ, এইটুকু মানুষ হয়তো অ্যাগ্রি করবে, এইটুকুর জন্য কাজটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত তারাগুলো করছেন কেউ অভ্যুত্থানের নাম করে, কেউ বিপ্লবের নাম করে, যার সাথে বিপ্লবের কোনো দূরবর্তী সম্পর্ক নাই। যারা বলছেন, বরঞ্চ বিপ্লবের উল্টো পথে এখন তারা হাঁটছেন। এবং এটা হাঁটতে যে জুলাই অভ্যুত্থানের ন্যূনতম যেটুকু বোঝাপড়া, তার বাইরে যে তারা কাজ করতে যে আমাদেরকে বহুমাত্রিক সংকটে পড়ে, যে জন্য পরবর্তী যদি ধরে নিই যে বিএনপি ক্ষমতায় আসবেন বা এই ধরনের কেউ আসবেন, তাদের জন্য বিশাল একটা চাপের জায়গা তারা তৈরি করছেন। এমন সব এজেন্ডা তারা এখন প্লেস করেছেন যেগুলো ধরেন অনেকগুলো ইন্টারন্যাশনাল ট্রিটি, যেগুলো চাইলে পরবর্তী গভর্নমেন্ট হঠাৎ করে এর থেকে বেরিয়ে আসাটা যথেষ্ট কঠিন হবে। সেজন্য আমি বলতে চাই যে এর সমাধান কি। আমি বলেছি দলগুলোকে যে আপনারা এগুলো ন্যূনতম একটা কনসেনসাস লাগবে। একমাত্র ইলেকশনের ক্ষেত্র সরকার এককভাবে কোনো চমক দেখাতে পারবে না। সরকার তার এই বিতর্কিত ভূমিকা থেকে সরে আসা দরকার। পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য যদি নির্বাচনের পথে হাঁটতে পারি, আপাতত বাংলাদেশ বেঁচে যায়, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসতে পারি, পপুলার যার ম্যান্ডেট আছে, বাংলাদেশ পরবর্তী ধাপে বাংলাদেশ যাওয়ার একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি হয়। আপাতত আমার একেবারে এইটুকু সর্বনিম্ন চাওয়া, আমার এইটুকু, এর বাইরে আমার চাওয়া নেই। রুহুল হাসান প্রিন্স, এই যে নির্বাচনের বিষয়ে যে আসছে, একটি বিষয় এবার সামনে এসেছে, সেটা হচ্ছে জোটের মার্কা নির্বাচনের সুযোগ নেই। যেহেতু জোটের মার্কা নির্বাচনের সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা দল পরিবর্তন, দল বিলুপ্তিকরণের ঘটনাও দেখছি। এই বিষয়টা কি স্বাভাবিকভাবে দেখছেন কিনা? আচ্ছা, না, এটা খুব আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, পরিষ্কার করে বলি। কারণ ধরুন একটা দল, তার তো দলের নীতি আদর্শ আছে। জোট হতে পারে, জোটগত ইলেকশন হতে পারে, হয়ও বাংলাদেশে অনেকদিন ধরে সেইটা আছে, সেইটা করবে। কিন্তু যেভাবে দল বিলুপ্ত করে নীতি আদর্শের বালাই না রেখে একাত্ম হয়ে যাওয়া, এইটা পুরো রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য এটা কোনো সুখবর না। আর বিশেষ করে একটা ওই যে আবার বলতে হচ্ছে, মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই জায়গাটা এসে যে পথ চলা, সেইখানে এটা কাঙ্ক্ষিত ছিল না আমাকে যদি বলেন।
কিন্তু একটু দেখবেন বিষয়টা কি দাঁড়িয়েছে, দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বিরাট অংশ রাজনৈতিক দল অনেক ব্যক্তিবর্গের কাছে নীতিটা প্রধান না, ব্যক্তিগত গোষ্ঠীগত লাভালাভটাই প্রধান। সুতরাং তার অনিবার্য পরিণতিগুলো কিন্তু আমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। মানে সংসদে যাওয়াই মূল বিষয়। অনেক ক্ষেত্রে তাই, অনেক ক্ষেত্রে মনে করতেছে সম্পর্ক রাখতে হবে, আরও নানা ধরনের, শুধু সংসদ না, আরও নানা ধরনের লাভালাভ আছে। এটা দেখলেই আমরা দেখতে পারবো যে সর্বশেষ মেরুকরণের এই জায়গায়। তো এখন আমার মনে হয় যে এই জায়গাটাকে আমি এইভাবে বলতে চাই, যেটা শুরুতে যে কথাটা জিজ্ঞেস করার পর বলছিলেন, এই যে উত্থান পতন আমরা দেখছি না, হয়তো বা আরও নানা ধরনের মেরুকরণ, নানা ধরনের উত্থান পতন দেখার জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে, যা হয়তো আমরা যে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা এটা ভাবতেই পারি না। যেমন আর একটা কথা, এই যে কথাটা আমার ধারণা যে এখন এই যে বেশি করে আসছে যে এই যে দল বিলুপ্ত যাওয়া, ওইটার কারণ আমরা এই যে গণ-অভ্যুত্থানের পরের এই জায়গাটা হয়তো ভেবেছিলাম যে এইখানে গণতান্ত্রিক ধারার আরও অনেক ধরনের শক্তির উত্থান ঘটবে ইন পজিটিভ সেন্স, যে যারা হয়তো বা ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা পালন করবে এই জায়গাটিতে। তা আমার জায়গাটা হচ্ছে যে আজকে যখন আমরা আলোচনা করছি, আমার মনে হয় এই আলোচনার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, এবং সেই দিকে আমাদেরকে একটু অ্যাটেনশন দিয়ে আলোচনাটাও তোলা দরকার, সেটা হচ্ছে কি, দেখেন আমরা আজকেই তো এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজটা সম্পন্ন করলাম। তাহলে আজকে একথা আমার ধারণা, যতই সরকারের শতভাগ সমর্থক কেউ থাকলেও আজকে কেউ এই ধরনের সবাই আপনি ডাকলে এসে বলবে না এই সরকার পুরোপুরি পাস করছে বা একেবারে ইলেকশনে একেবারে খুব ভালো করে পাস করবে। কিন্তু আমাদের কাছে পথ কি, ধরেন এখানে আমার ধারণা সব আলোচক আমরা এই পয়েন্টে একমত হচ্ছি, আর দেরি না করে, যাতে করে এই যে ভাই যেটা বললেন, মানুষ কেন এখন এই প্রশ্ন করবে, মনোনয়নপত্র জমা দেওয়া শেষ, তাও হ্যাঁ আজকে আমাকে করেছে। আমি একটা জায়গায় আজকে আমার এক প্রার্থীর মনোনয়নের জায়গায় গেছিলাম, সেইখানে মনোনয়ন দিয়ে নামছি, এসে ভাই ইলেকশনটা কি হবে, এটা কেন, তাহলে এই দায়িত্ব সরকারের, তা সরকারকে এই জায়গাগুলো করতে হবে। তা সরকার, নির্বাচন কমিশন সেই ভূমিকা পালন করুক। হ্যাঁ, তারা যদি বলে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে বলুক, আমরা তো অলরেডি কাজেই নেমে আসছি। কিন্তু সরকার যতটুকু আছে ন্যূনতম মানুষের এই যে ভয়ের পরিবেশ উত্তর পর্যায়টা কেন এখনো করতে পারছে না। নির্বাচন কমিশন ঘোষণা করলো, এবং এটাই যথার্থ, যে আমরা কোনো সভা সমাবেশ মিছিল এই ধরনের এখন চলবে না, দাবি আদায় এখন চলবে না, কোনো কিছু করতে গেলে সরকারের অনুমতি নিয়ে করতে হবে, খুবই কারেক্ট। কিন্তু দেখেন তারপরেই পত্রিকা অফিস ভাঙচুর ঘোষণা দিয়ে হলো। এখানে সম্ভবত সাইফুল ভাই বললেন, আরে এই কথা তো পরিষ্কার করে বলতে হয়, সরকারের ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সরকার যদি আপনি বলতে পারে ভাই আমি ইন্ধন তো শুরুতে দেয়নি, ঘটনা ঘটে গেছে, তাহলে সরকার যদি এটা থামাইতে চাইতো অবশ্যই থামতো। কারণ ওইখানে দুইজন সম্পাদক, আরেকজন সম্পাদক যিনি গেছেন তিনি তো বলেছেন যে আমরা সমস্ত মহলে কথা বলেছে, আমাদের না এক্সেস নাই, আমাদের কথা বাদ দেন, তা ওনাদের তো সেই সুযোগ আছে, তাহলে করলো না, তার মানে তো এই দায়িত্ব এড়াইতে পারবে না। কিন্তু আমরা বলছি যে এখনো ওই জায়গাটিতে আলোচনা আমরা প্রধান না করে আমরা নির্বাচনের যাত্রাটাকেই প্রধান করতে চাই। বরঞ্চ আলোচনা দরকার হচ্ছে যে নির্বাচন আজকে যেটা মনোনয়ন শেষ হলো, আমরা আশা করব যে একটা সমসুযোগ তৈরির সব কাজ করবে। ধরুন এইটা আমাদের আগের আর প্রিয়তে আছে, এখনও আর প্রিয়তে আছে। আপনি নির্বাচনে এই যে অনেক কিছু আমরা টেনে ধরছি না, যে পোস্টার করা যাবে না, এই যাবে না, সে যাবে না, টাকার অঙ্ক একটা দেওয়া হয়েছে, যদিও তারা টাকার অঙ্ক আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে খরচের, যার সাথে আমরা একমত না। আমরা প্রথম দিক থেকে কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা বলছি ঠিক আছে, তারপরও যেটা তারা করেছে সেটা দেখভাল করবে না, তাহলে কোটি টাকার উৎসব তো অলরেডি হয়ে গেছে। এটা কি খালি নির্বাচন ঘোষণার পরে কাজ, না 365 দিনের কাজ? আমরা বলছি 365 দিনের কাজ। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পেশি শক্তির মহড়া যে হচ্ছে না, আপনি তা বলতে পারবেন না। তাহলে কোথায় নির্বাচন কমিশন কয়টা দেখেছে? আমাদের নির্বাচনে সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ, কিন্তু এইবার যে ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার ব্যবহার এখন পর্যন্ত হচ্ছে, কাকে নোটিশ করেছে নির্বাচন কমিশন? আলোচনা সেই জায়গায় আসতে হবে। আমরা ভয়ের পরিবেশ, আপনি যদি সেইটা মুক্ত না করতে পারেন তাহলে ভালো নির্বাচন হবে না। এবং মনে রেখেন, পরিষ্কার করে বলি, এই জায়গাগুলো যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনি সরকার বলতে পারেন ভাই আমি তো তারপরও আসি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় না, নির্বাচন কমিশনও কোনো দলীয় না, আমি কোনো ম্যানিপুলেশন তো করব না। এই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম, টাকার খেলা, পেশি শক্তির ব্যবহার, সাম্প্রদায়িক শক্তির ব্যবহার, আর যদি ভয়ের পরিবেশ মুক্ত না করতে আমরা পারি, তাহলে এর উপরে দাঁড়িয়ে
নির্বাচনের যে কোনো ধরনের ম্যানিপুলেশনের কাজও কিন্তু ঘটনাচক্রে হয়ে যেতে পারে। তাহলে হবে কি, আমরা যে নির্বাচনটা করে গণতন্ত্রের পথে যাত্রার দিকে যাচ্ছি, এক নির্বাচন হলে সব কিছু হয়ে যাবে তা না, কিন্তু গণতন্ত্রের পথে তো যাত্রা করার তো আমাদের সামনে আরও অল্টারনেট নাই। সেইটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে দেখেন এইখানে মনে হয় আমরা একমত হলাম, কেউ দ্বিমত করবে না, আরও ভয়াবহ সংকটে পড়ে যেতে পারে। তাহলে কেবলমাত্র কারা চাইতে পারে যে এই সংকটটা থাকুক? যারা আসলে ভয়াবহ বিপদের দিকে নিতে পারে। কিন্তু এইটাকে কোনোভাবে এই দেশ গ্রহণ করবে না, কারণ মুক্তিযুদ্ধের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি বলে তো একের পর এক অবর্তন করতে হয়েছে। এইবারও শত শত মানুষের রক্ত গেছে, যাই হোক না কেন, এটা তো রক্ত তো দিয়েছে মানুষ, এটা তো সত্য। কারণ তারপরে দাঁড়িয়ে আমি মনে করি যে আমাদের সমস্ত নিশানা যাতে ভালো নির্বাচন এবং জনগণকে, রাজনৈতিক দলগুলোকেও পাহারাদারের ভূমিকা, সরকার নির্বাচন কমিশনের দিকে সেই পাহারাদারের ভূমিকা পালন করেই 12ই ফেব্রুয়ারি যাতে একটা শান্তিপূর্ণ, ন্যূনতম গ্রহণযোগ্য, শব্দটা ন্যূনতমই বলতে বাধ্য হচ্ছি আমরা, যে গ্রহণযোগ্য একটা নির্বাচনের যাতে হয় সেই দিকটা করা আমাদের কাছে এখনকার একমাত্র কর্তব্য। আমি সেইটাই দেখছি অন্যতম কর্তব্য। আর কোনোভাবেই সরকার যদি এই অপকর্মগুলো কোনোটা দমন না করতে পারে আমাদের এই নির্বাচনী যাত্রার মধ্যে, সেইটার বিরুদ্ধেও আমাদেরকে আসলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। জি, লিটন, একটা সময় সরকার প্রধানও কিন্তু বলতেন যে মানে বিগত দিনে যত নির্বাচন হয়েছে সবচেয়ে উত্তম নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন হবে আগামী নির্বাচন, এটা উদাহরণ হিসেবে থাকবে, মানুষ উৎসবমুখর পরিবেশ হবে। কিন্তু রাজনীতিবিদদের বক্তব্যে আপনি খেয়াল করছেন তারা ন্যূনতম আস্থা সরকারের প্রতি নেই। বিশেষ করে তারা বলছেন যে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখন সন্দেহ তারা প্রকাশ করছে। এটা কি আমাদের এই যে গণতন্ত্রের পথ যে উত্তরণ সেটা কি সুগম হলো, নাকি এটাও একটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা তৈরি হলো? এটার দুটো সাইড আছে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস অনেকে অনেক কথা, ওনার সরকারের প্রতি মানুষের যে স্টক বর্ষণ অথবা সমালোচনা, সেখানে ব্যক্তি ডক্টর ইউনূসের প্রতি কিন্তু আপনি খেয়াল করবেন উপদেষ্টা পরিষদের প্রতি যে পরিমাণ ক্ষোভ বিভিন্ন বিষয় নিয়ে আর কি, সরকার প্রধানের প্রতি ওই পরিমাণ ক্ষোভটি এখন পর্যন্ত নাই। কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে সম্ভবত এটা থাকবে না, এক নম্বর। দ্বিতীয়ত, নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু ওনাদের কর্মীরা জিজ্ঞেস করছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যারা আছে তারা যদি শঙ্কায় থাকে, সাধারণ মানুষের অবস্থাটা আপনি বুঝতেই হবে, তারা তো তাদেরকেই ফলো করে। নির্বাচনের আসল খেলোয়াড় তো দলগুলো, সাধারণ মানুষ তো নয়। সুতরাং তাদের মধ্যে সন্দেহ আছে এবং সংশয় আছে। মূল সমস্যা হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে যে আমাদের রাজনীতিকরা যে পরিবর্তনটি হলো, এই পরিবর্তনটি এভাবে হবে, একসময় স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ বিদায় হবে, এটা সকলেই আশা করেছিলেন যারা মানবাধিকার, মানবিক অধিকার ইত্যাদিতে বিশ্বাস করেন, মানুষের শক্তিতে বিশ্বাস করেন। এটা হয়তো ঠিক আছে, কিন্তু এই যে লিবারেল ডেমোক্রেসি বিদায় করতে গিয়ে বিশেষ করে বিএনপি সহ যে সমস্ত লিবারেল পার্টিস যারা ছিল, লেফট লিবারেল, রাইট লিবারেল ইত্যাদি সব কিছু, এই একেবারে সব কবর দেওয়া হয়ে গেছে। ঠিক যেমনিভাবে স্বাধীনতার পরে যে প্রতিপক্ষকে দমাতে গিয়ে পরে যখন দুঃখজনক ঘটনার পরে দেখা গেল যে কোনো পার্টি আর নাই, এক্স্যাক্টলি বিএনপির মতো রাজনৈতিক দল 15 বছর নিপীড়নের শিকার করে এবং সহগামী অন্যান্য রাজনৈতিক দলগুলো ছোট মাঝারি, তাদের সকলের উপরই নানা রকমের অত্যাচার নির্যাতন হয়েছে। এই যে লিবারেল ডেমোক্রেসি অথবা অন্য রাজনৈতিক দলকে কবর দিয়ে দেওয়া, এটা তো রাজনৈতিক দলের হাতে ঘটেছে। এটা তো আমরা এখন বইয়ের ফলে তো আর বলতে পারি না যে অন্য কারো ঘর। এখান থেকে কিন্তু রাজনীতিকরা কোনো শিক্ষা নিয়েছে কিনা এটা নিয়ে একটু সংশয় আছে। কারণ রাজনীতিকরা কিন্তু জুলাই আগস্টের পরে তারা বিভিন্ন সময় যারাই নির্বাচনের কথা বলেছে তাদের প্রতি যখন অন্যরা অসহিষ্ণু হয়েছে, এই জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা কমন সে থাকা দরকার ছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু টুর্নামেন্টের জন্য অপেক্ষা করবে না, তারা অপেক্ষা করবে নির্বাচনের জন্য। তাদের প্রধান কাজ হচ্ছে জনগণের ক্ষমতায়নের জন্য তারা জনগণের সরকার কায়েম করবে। কিন্তু এর মধ্যে আমি স্পষ্ট করে বলতে পারি, বিএনপি যখনই বলেছে, ইভেন অনেক রাজনৈতিক দল তাদের উপর বিএনপির এই মনোভাবের উপর ঝাঁপিয়ে পড়েছে, না সংস্কার ছাড়া হবে না। এই জায়গাটা তারা কিছু আত্মঘাতী কাজ করেছে। দ্বিতীয়ত যেটি, রাজনৈতিক দলগুলো, এখানে 3টি পার্টির নেতারা আছেন, ওনারা বলুক যে আসলে টেবিল সংস্কৃতিটা না হলে কি গণতন্ত্র হয়? শুধু কি পার্লামেন্ট গণতন্ত্র? এবং পার্লামেন্ট অর্জন করতে হলে জনগণের যে ঐক্য, জনগণের মধ্যে যে সচেতনতা, জনগণকে এঙ্গেজ করা, ইভেন পার্টির ডিসিশন মেকিংয়ে অ্যান্ড পলিটিক্যাল প্রসেসে অল ওভার। যে রাষ্ট্রটা তো পলিটিক্যাল মেশিনারি, এটা কিন্তু কোনো এনজিও না, এটা কিন্তু কোনো সুশীল সমাজের কিন্তু কোনো ক্লাবিং না। আমরা কিন্তু ক্লাবিংওয়ালাদেরকে রাজনীতিকরা কখনো সতর্ক করে না, 1/11-এর পরেও না। 1/11-এর পরে এই ক্লাবিংওয়ালাদেরকে সতর্ক করার যে এটা দরকার ছিল
দেখুন 111-এর মধ্য দিয়ে কী হয়েছে, আমাদের রাষ্ট্রটি দিল্লির হেজিমনির কাছে 15 বছর, এবং এই বাচ্চা ছেলেরা, আমাদের সন্তানরা যদি বুকে রক্ত না দিত, আপনি চিন্তা করে দেন তো কিন্তু কোনো দিন কি আমরা মুক্ত হতে পারতাম? এবং তাদের ম্যাপ কি এক্সটেনশন তারা করতো না? এটা তো প্রকাশ্য, 53 বছর তারা কি আমাদের স্বাধীনতা দিবসে আমাদের সহযোগী বাহিনী হিসেবে দিবস পালন করে, আমাদের সঙ্গে সংহতি পালন করে? নো, এটা তাদের ভিক্টরি দিয়ে পালন করে। তারা বলেই দেয় তাদের ভিক্টরি তারা বাংলাদেশকে উপহার দিয়েছে। তার মানে কি আমাদের স্বাধীনতাকে যদি জামাত ইসলাম যদি অস্বীকার না করে, তার অনেক বড় অস্বীকার করা হচ্ছে দিল্লি। আমরা কি কখনো রাজনৈতিক দলগুলো সামাজিকভাবে এই সচেতনতা তৈরি করতে পেরেছি? তো এই জন্য, এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়, দেখুন রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করে এবং তাদের যে আত্মত্যাগ, এটার প্রতি মানুষকে আস্থায় নিয়ে আসতে হলে স্পষ্ট ভাষায়, যেমন এই যে সংস্কার প্রক্রিয়াকে কোনো না কোনো জায়গায় স্টপ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর কিন্তু কথা বলা দরকার ছিল। তারা হয়তো ক্ষমতার স্বার্থে, অথবা তারা বুঝতে পারে নাই দেয়াল লিখনগুলোতে কী ছিল। আমরা কিন্তু শেখ হাসিনাকে 14 সালে মানুষ বিদায় করেছে, এরপর 10 বছর তাকে দিল্লি টিকিয়ে রেখেছে, এবং জুলাই মাসে দিল্লিকে বিদায় করা হয়েছে, দিল্লির একজন বিশ্বস্ত সহযোগীকে বিদায় করা হয়েছে, এবং তার কিছু অলিগারকে। এখন কথা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো তাহলে দেশপ্রেমিক কী দায়িত্ব পালন করছে? গণতন্ত্রের জন্য 90 জনকেও জীবন দিতে হয় নাই, এবার 900 জন নয় 1900 জনের বেশি মানুষকে জীবন দিতে হয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলো সেই রক্তের প্রতি দায় কি অনুভব করেছে? সেই কারণে আজকে খামখেয়ালি করে কিছু বুদ্ধিজীবী শ্রেণীর নামধারী এবং বিভিন্ন বিদেশি এজেন্ডা নিয়ে তারা কিন্তু এখানে গণতন্ত্রের ফুটবল খেলা খেলেছে, এবং রাজনৈতিক দলগুলো এখানে কিন্তু শক্ত অবস্থান নিতে পারেনি। যারা শক্ত অবস্থান নিয়েছে গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, কোনো দল তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই অপসংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতির মূল্য আমি মানবাধিকার কর্মী হিসেবে স্পষ্ট ভাষায় বলি, রাজনৈতিক দলগুলোকেই কিন্তু রাষ্ট্রকে গঠন করতে হবে, রিপাবলিকে গঠন করতে হবে, আর কেউ নয়। আর এটা শুধু মুখে বললে হবে না, টেবিল সংস্কৃতি নিয়ে আসতে হবে, এবং সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে পৃথিবীর বহু দেশেই সাধারণ জনগণ কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করতে করতে একটা পর্যায়ে কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বিসর্জন দিয়েছে। যেমন ইউক্রেন, যেমন ইউনাইটেড কিংডমে ব্রেক্সিট থেকে শুরু করে পরপর 2-3টি নির্বাচন। এখন ছোট্ট একটি রাজনৈতিক দল এই ইয়ের কথা বলে, আপনার উগ্র জাতীয়তাবাদের কথা বলে, এখন আগামী নির্বাচনে তারা জয়লাভ করে, ছোট্ট একটি পার্টি। তো এই জন্য আমার মনে হয় লিবারেল ডেমোক্রেট পার্টিগুলো যেটা আছে এবং অন্য রাজনৈতিক দল, প্রত্যেকেরই দায় অনুসারে জনগণের প্রতি দায়, তাদের দলের প্রতি যত ভালোবাসা আছে, জনগণের প্রতি তাদের ভালোবাসাটা শুধু বললে হবে না, প্রমাণও করতে হবে। সংকটকালে একসঙ্গে বসতে হবে। আজকে সকল রাজনৈতিক দল মিলে অ্যাটলিস্ট একটা টেবিল টকে বসে যদি বলে, একটা স্টেটমেন্ট ইস্যু করে, নির্বাচন পেছানোর সকল প্রক্রিয়াকে সরকার মোকাবেলা করতে হবে, আমরা সরকারের সঙ্গে আছি, এবং কোথাও এমন পরিস্থিতি হলে আমাদের স্টিয়ারিং বডি গিয়ে সেটা মোকাবেলা করবে। সরকার তো ওটা করতে বাধ্য। তাহলে আপনি সরকারকে অভিযুক্ত করে কিন্তু পার পাবেন না। আপনি সরকারকে অভিযুক্ত করছেন, কিন্তু নির্বাচনের যদি না হয় এবং দেশে যদি কোনো গৃহযুদ্ধ কোনো পরিস্থিতি তৈরি হয়, অথবা অস্বাভাবিক কোনো পরিস্থিতি তৈরি, অথবা কোনো ঘাপটি মারা শক্তি এই রাষ্ট্রকে দখল করতে চায় ভেতরে অথবা বাইরে থেকে, তার দায় কিন্তু, আলটিমেট দায়িত্ব কিন্তু রাজনীতিদের উপর পড়বে, ডক্টর ইউনূস অথবা গ্রামীণ ব্যাংকের উপর পড়বে না। জি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তো ঘুরে ফিরে একই জায়গায় প্রশ্নগুলো ঠিক একই রকমই হচ্ছে। অস্বাভাবিক পরিস্থিতি, নির্বাচন হবে কিনা, এই শঙ্কাগুলো কি এখনো দূর হয় না? আজকে তো এই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন গেল, একেবারে উৎসবমুখর পরিবেশেই তো দেখলাম আমরা মনোনয়ন সারা বাংলাদেশে জমা দেওয়া হলো। তারপরে এই কথাগুলো কেন আসছে যে হবে কি হবে না, হলেও কোন প্রক্রিয়া হবে, শঙ্কাটা কেন? শঙ্কাটা যেহেতু সৃষ্টি করা হয়েছে, আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, যেটা বললেন, যে আমি যেটা বলবো যে 1/11 থেকে এখানে কিন্তু দীর্ঘদিন বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা চলে আসছে। বিরাজনীতিকরণ অর্থাৎ রাজনীতিবিদরা খারাপ, রাজনীতির মধ্যে যাওয়া যাবে না, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা, যা ইচ্ছা তা করেন, এবং সেটারই ফলো আপ শেখ হাসিনা তো করছেই, করতে যেয়ে সে স্বৈরাচার হয়ে গেছে। এই সরকারও এসে দেখেন, কেউ কোনো উপদেষ্টা পরিষ্কার বলছে যে 50 বছর রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, ওরা অল্প সময় সব করে ফেলবে, এখন তার বলে না। অর্থাৎ এখানে রাজনীতি দেখেন, এখানে পরিষ্কার কথা, দেশটা স্বাধীন করলাম আমরা, স্বাধীন করার পরে শেখ মুজিবুর রহমান তো আমরা সবাই জানি যে একটা রাজনীতিবিদ, কিন্তু সে একটা রাজনীতিবিদ হওয়ার পরেও সে রাজনীতিটাকে নিষিদ্ধ করে দিল, রাজনীতিটাকে নিষিদ্ধ করে দিয়ে দেশটা কোথায় নিয়ে গেল, একে ধ্বংসের চূড়ান্ত সীমা নিয়ে গেল। পাশাপাশি দেখেন যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাজনীতির প্রক্রিয়ায় ছিলেন না, কিন্তু তাকে যখন দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, তিনি কিন্তু কু করে বা মার্শাল দিয়ে ক্ষমতা আসে নাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেওয়ার পরে কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি মনে করছেন যে রাজনীতি ছাড়া দেশটাকে বাঁচানো যাবে না। সেই কারণে কিন্তু রাজনীতি ওপেন করে দিয়েছেন, ইভেন আওয়ামী লীগকে পর্যন্ত রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিয়েছেন। এবং তারপর সেটার মধ্যে দিয়ে তিনি বুঝাইতে চাইছেন যে সকলের অংশগ্রহণ ছাড়া, ঐক্যবদ্ধ একটা জাতি ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমাদের মধ্যে রাজনীতির জন্য ডিফারেন্স থাকবে, ডান বাম মানে বিভিন্ন কিছু থাকবে, কিন্তু তারপরও জাতীয় ইস্যুগুলোতে আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। যে সেটার মধ্যে সেটা যদি না থাকে তাহলে দেশ ও জাতিটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু দেখেন এইটা কিন্তু বিএনপি, আমি বলবো যেটাকে বাড়ায় বলতেছি না আমি, এই কারণে বিএনপিকে বা বিএনপির নেতা তারেক রহমানকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। অনেকেই বিগত সময় যে আন্দোলনের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন আমরা করেছি তখনও কিন্তু অনেকে মনে করেছিল যে বিএনপি বোধহয় ডানের সাথে মিলে গেল, ডানপন্থী শক্তিগুলোর সাথে মিলে গেল বা মিলে যাবে, বা অনেক ট্র্যাপ করে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়েছে। কিন্তু তারেক রহমান কিন্তু তার রাজনীতিতে অটল ছিল, যে কারণে বিএনপি সঠিক রাজনীতিতে আছে এবং সঠিক জায়গায় আছে। এখনও যদি বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে আজকে সবাই একটা জায়গায়, সবাই মানে অনেকেই একটা জায়গায় 5ই আগস্টের পরে না বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, বিএনপি ক্ষমতায় গেলে ওই আরেকটা আওয়ামী লীগের মতো অবস্থা হচ্ছে। কিন্তু কারণ তো সেটা না, কারণটা হলো যে বিএনপিকে ক্ষমতায় দেওয়া যাবে না, তাইলে ক্ষমতায় কাকে দেওয়া যাবে, কাকে দিতে হবে, তারা কারা, তাদের পরিচয়টা কি? আজকে যদি এইটা আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝবো যে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। ওইটার মধ্যে কি মানুষের কোনো ওই যে মানবাধিকার থাকবে? আজকে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে? আজকে পুরুষ মহিলা পাহাড়ি উপজাতি বাঙালি সবাইকে নিয়ে যে একটা দেশ, এই কালচারটা কি থাকবে? যে একটা রেইনবো কান্ট্রি আমরা গড়ে তুলতে চাই, যারা আজকে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, সেটাকে অন্যদিকে ক্ষমতায় নিতে চায়, তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশের গণতন্ত্রটা থাকবে? আর যদি গণতন্ত্রটা না থাকে আমার স্বাধীনতাটা কোথায় যাবে, মানুষের মৌলিক অধিকারটা কোথায় যাবে? এই কারণে বললাম যে এখন এইরকম একটা সময় এসে আমরা দাঁড়াইছি। এই জন্য বলবো যে আজকে স্বাভাবিকভাবে আজকে যেমন কমিউনিস্ট পার্টি ওনারা হয়তো যে রাজনীতি করুক না কেন, কিন্তু এই প্রশ্নে কিন্তু যে বিএনপি যে কথাগুলো বলে আসছে, আমরা 5ই আগস্টের পর থেকে বলে আসছি, তারা কিন্তু এই বক্তব্যের মোটামুটি ধারে কাছে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে। কী কারণে দিচ্ছে? দেশটাকে রক্ষা করার জন্য। আজকে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যাবে সেটার জন্য না, তারা জানেও যে সেটা যাবে না, কিন্তু দেশটা তো বাঁচাইতে হবে। কাজে আজকে যারা অন্য একটা শক্তি এখানে আবির্ভূত হইতে চাইতেছে, তাদের কাছে দেশ নিরাপদ না, আজকে দেশটা ধ্বংস হয়ে যাবে। এই কারণে আজকে সকল গণতান্ত্রিক আজকে শক্তিটা ঐক্যবদ্ধ হয়ে আজকে বিএনপিকে এখানে খাটো করার কিছু নাই, দেশটাকে বাঁচাইতে হবে। দেশটাকে যদি বাঁচাইতে চান তাহলে বলবো যে এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই, তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। আজকে দেখেন না, আমরা তো বললাম আমি যে বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে, অন্য যারা আজকে চাচ্ছে তাদের অতীতটা কি, তাদের সম্পর্কে মানুষের ধারণাটা কি, তাদের সম্পর্কে পৃথিবীর যে গণতান্ত্রিক শক্তি তাদের ধারণাটা কি। তো কাজে সব কিছু মিলে এই মুহূর্তে যদি আমরা পাবলিককে, জনগণকে যদি আমরা দ্বিধাহীন পথে নিয়ে যাই তাহলে কিন্তু দেশের জন্য খুব খারাপ। এই মুহূর্তে সঠিক কথাটা বলতে হবে। এটা কার পক্ষে গেল? এটা বিএনপির পক্ষের জন্য না, এটা দেশের পক্ষের জন্য। আজকে এই অবস্থাটায় আমি যদি দেশের জন্য রাজনীতি করতে চাই, দেশটা থাকলে আমি থাকবো, দেশটা না থাকলে আমি নাই। তো সেই কারণে আজকে ওই অবস্থা যদি হাসিনা যদি ওই অবস্থাটা বুঝতো তাহলে সেও থাকতো, দেশটাও ঠিক থাকতো। সে তো নিজে গেছেই দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে দাঁড় করায় হয়ে গেছে। তো কাজে এইটার জন্যই বলবো যে এখন আমাদের ভুল করার অবকাশ নাই। যদি এই মুহূর্তে আমরা ভুল করি তাহলে দেশের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, দেশের অস্তিত্ব সংকটে পড়বে। কাজে এই অবস্থায় এখন আমার স্বার্থ, আমি কি হইলাম বা আমি কি হব, আমি কি এমপি হইতে পারলাম কিনা, তার চেয়ে বড় কথাটা যে এমন একটা শক্তিকে আমাকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে যার দ্বারা অন্তত দেশে গণতন্ত্রটা ফিরে আসার একটা সম্ভাবনা আছে। আর অন্য আরেকটা শক্তি যেটা গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই, এটা টোটাল একটা মৌলবাদী শক্তির ইয়ের মধ্যে যদি দেশটা চলে যায় তখন আমরা কোথায় যাব? এই দেশটাকে আমরা আরেকটা প্যালেস্টাইন বানাবো?
এই দেশটাকে আমরা আরেকটা ইরাক বানাবো? আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা যদি না বুঝি তাহলে হয়তো আমরা ব্যক্তিগতভাবে কিছু লাভবান হতে পারি সাময়িক সময়ের জন্য, কিন্তু আলটিমেটলি দেশ লাভবান হবে না। জি, রহিন হোসেন প্রিন্স, দলীয় আদর্শের সাথে আপোষ করে জোটবদ্ধ হয়ে অনেক দল একত্রিত হয়েছে, আমরা দেখছি দুইটা জোটেই গেছে, যেটি আলোচনা শুরুতে বলছিলাম। এতে এই যে আদর্শিক যে বিষয়গুলো সেই বিষয়টি কি সংকটে পড়বে কিনা, দলীয় আদর্শ কি সংকটে পড়বে কিনা? না, একটা তো আমি আগের পার্টে কিন্তু এটা বলেছি যে যে ঘটনাটা দেখলাম এটার জন্য আমরা অপেক্ষা একটু করলে অনেক সিনারিও পরিষ্কার হবে। তবে এটা তো স্বাভাবিক। এইবারই যেটা দেখা গেল যে আসলে অনেকগুলো দল তারা তাদের আদর্শটাকেই প্রধান মনে করে, এরকম মনে করার কোনো কারণ নেই। তারা ব্যক্তিগত গোষ্ঠীগত লাভালাভটাই বিবেচনা করে, এটাই। যদিও অনেকে ধরেন ইতিমধ্যে এক এক জায়গায় চলে গেছে। আমি জোটের কথা বলেছি, জোট তার যার যার রাজনীতি বা কাছাকাছি লোক করবে, এটা স্বাভাবিক। এটা অনেক সময় একটা চোখে যেমন একটা ভ্রম হয় না, বিভ্রান্ত হয়, হয়তো মানুষের মনে একটা বিভ্রান্তি ছিল, এই বোধহয় একটু এই টাইপের লোক, কিন্তু আপনি এটা তো পরিষ্কার হয়ে গেল, তো সেটাকে আমি অপরাধ দেখছি না, বরঞ্চ জনগণের কাছে স্বচ্ছ হলো, সেটা একদিকে ভালো, বুঝছেন? সুতরাং স্বচ্ছ হয়ে গেল এই দিকটাই। আর এইটাই ওই যে আরপিওর কথা বললেন, হয়তো আরপিওর কারণে অনেকে, যেটা এখন আমাদেরকেও বলে যে ভাই করবোটা কি, আমাদের তো নিজেদের এই কারণে করতে হয়েছে, তাই এটা তাকেই বিবেচনা করতে হবে। কিন্তু আমি বলছি যে এইটা একটা বাস্তবতা হিসেবে আমরা যদি ধরে নিই, তাহলে আমরা আগামী দিনে গণতন্ত্রের পথে চলার কি কি কাজ করব সেটাই করা উচিত। এবং মানুষকেও বিবেচনা করতে হবে যে তারা কি এই ধরনের শক্তির উপর আস্থাবান হবে, না আরও নতুন গণতান্ত্রিক শক্তির প্রতি আস্থাবান হবে। বা এইটা দেখার পরে সে যদি আবার অন্য দক্ষিণপন্থার দিকে ঝোঁকে, সেটা তো আরও মহাবিপদ নিয়ে আসবে, যেটা এখানকার আলোচনায় বলা যায়। আমরা মোরাললেস, আমার বিবেচনায় যত বুঝছি সবাই একমত হচ্ছি, এবং এটা দ্বিমত কিন্তু শুধু ওই অপশক্তি ছাড়া কেউ দ্বিমত করছে না। তাহলে সেইটা বিবেচনা করেই আমরা এটা দেখতে পাবো। তাহলে এখন আসে, যেহেতু এই প্রশ্নটাকে যদি আমরা এই কারণে করে থাকি যে আমরা একটা গণতান্ত্রিক শক্তির আরও বিকাশ চাই, যদি সেই উদ্দেশ্য থেকেই আমি মনে করি আলোচনাটা দরকার, তাহলে এটা হয়নি কেন? এক কথাই যদি বলি, অনেক কারণ। একটা অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনীতির দুর্বৃত্তায়ন, এইসব তো কারেক্ট, কিন্তু ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমরা আসেন এই গণতান্ত্রিক পরিবেশের জায়গাটাকে এখন জায়গায় যাওয়ার জায়গা আমরা যাওয়ার চেষ্টা করি। এবং আমি বলি, যেটা আমি বললাম যে আমরা আজকেও যে এই আলোচনা করছি, এই সাথে আমি আরও সুনির্দিষ্ট করে বলি, তাহলে নির্বাচনের পথে হাঁটা ছাড়া তো আর কোনো পথ নেই। তা সেই পথে হটলেই সব মুক্তি হয়ে যাবে তা কিন্তু আমরা বলছি না, কিন্তু এই পথে যাত্রার করার দিকে যেতে পারবো। তাহলে দেখেন, এই যে অস্ত্র উদ্ধার, এই কাজ কি হয়েছে এখনো? আমরা কেন এখনো পর্যন্ত সরকারের সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না? তো সরকার সেই ভূমিকা দেখে, সরকার এখানে বলুক যে সব ধরনের সন্ত্রাস, শুধু মব সন্ত্রাস কেন, এখানে তো পরিকল্পিত সন্ত্রাস হচ্ছে। এবং এইটা যদি অব্যাহত থাকে, আমি বলছি যে কোনো সংকটের, ওই যে নির্বাচন বা অন্যগুলো, আমি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন যাতে না ওঠে, জনগণ না করতে পারে, আমি আগেই বলেছি যে আমাদের কি করতে হবে বলুক, কিন্তু সরকার এই ভূমিকা পালন করুক, দেখবেন যে অনেক প্রশ্ন উদ্ধার হয়ে যাবে। সরকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ উদ্দেশ্য রক্ষাকারী হবে না, সেই জায়গাটা তারা বিবেচনা করা দরকার বলে আমরা মনে করি। এবং নির্বাচন যে নির্বিঘ্নে হতে যাচ্ছে, নির্বাচনী প্রচার সহ কোনো জায়গায় এই সংকট তারা কেউ তৈরি করতে পারবে না। সেই বিষয়গুলো যদি সামনে আনতে পারি, তাহলে দেখবেন আমরা কিছুটা পথে আগাতে পারবো। আর একটা মন্তব্য করি, ভাই অনেকগুলো কথা বলেছেন, তার একটা কথার খালি বলি, এ তো ঠিক। এবং আমি বলি যে ওই যে বললেন যে উনি রাজনৈতিক দলের একটা সময় একটা টানা দরকার ছিল, হ্যাঁ আপনার এই পয়েন্টের সাথে 100% একমত হচ্ছি। এখন একমত হয়ে শুধু এটা বলছি যে যখন এটা আগামীতে নিশ্চয়ই এটা নিয়ে গবেষণা আরও আলোচনা হবে, তখন দেখবেন অনেক দল কিন্তু এই কথা বলেছিল, আমরাও বলেছিলাম, কিন্তু তখন বিষয়টা এমন হয়েছিল যে মনে হচ্ছে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ রক্ষা না করলেই যেন একেবারেই, যারা এটা নিয়ে কথা বলছেন, যে সালাম ভাই বললো নির্বাচনের কথা বললেই যেন অন্য জিনিস হয়ে গেল। আমরা যখন নির্বাচনের কথা বলছি তখন বিষয়টাকে যেন অন্যভাবে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ চাই না, এই ধরনের জায়গা হয়েছে। এই জন্য আমি এইটা একটু রেখে দিলাম, যে আপনার কথা শুনে মনে হচ্ছিল, কারণ বিশেষ করে এখানে আমি, সাইফুল ভাই, আমরা তো সরাসরি এই আলোচনাগুলোতে ছিলাম, এইখানে যে কত ধরনের ঘটনা হয়েছে, এবং ওই যে কি বলবো, যে আনুষ্ঠানিক আলোচনার বাইরে যখন আনুষ্ঠানিক হইতো, আমরা তো এটাও বলতাম যে দেখেন আপনারাও যে আজকে এই যে এই প্রস্তাবটা করছেন, তা আপনারাও তো একটা বিশেষ আগামী দিনে কোথায় কি যাচ্ছে, ক্ষমতায় কি আসবে না আসবে, তার নেক্সট কি হবে,
এই বিষয়গুলো বিবেচনা করছেন। আমাদের দিক থেকে এটাই বলেছে। আপনি কি কোনোদিন শুনেছেন, যেহেতু আপনি অনেক গবেষণা এটা বলেছেন, না, ঠিক আছে। যে নির্বাচনে এরকমই তারা ওইখানে বলার চেষ্টা করেছে যে ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল শুনেছি কোনো থার্ড দলকে বিবেচনাও তারা করেও কি প্রক্রিয়া নিয়ে আসা যায়, সেই জন্য অনেক আইন কানুন অনেকের দিক থেকে এই সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এটা করতে চেয়েছে। এটা একেবারে এই কথাগুলো অন ইয়ারে সবাই দেখেছে বলে আমি শুধু এইটুকু বললাম, অফ ইয়ার গুলো না বললাম। যেটা ওনাদের নিশ্চয়ই দায়িত্বের বাইরে ছিল, দায়িত্বের বাইরে। ভবিষ্যতে এইগুলো অনেক গবেষণার দাবি রাখবে এবং সেক্ষেত্রে কার কি ভূমিকা ছিল সেইটা হবে। কিন্তু আমি মনে করি ওই কথাটা আবার রিপিট করছি, এখন এই আলোচনাগুলোর বাইরে যেয়ে আমরা, বাইরে নয় কোনোটা আমি বাদ দিতে বলছি না, কিন্তু আমরা যাতে ভালো নির্বাচনের দিকে যতটুকু সম্ভব সেই যাত্রায় 1, 2, 3, 4 করে প্রতিদিন করণীয়। এবং আমি তো মনে করি এই কাউন্টডাউনটা আমাদের মিডিয়া থেকে শুরু করে সবাই যদি এই কাজটাগুলো করতে পারি, তাহলে দেখবেন আমরা হয়তো সংকট উত্তরণের পর্বের দিকে প্রবেশ করতে পারি। কোনো অপশক্তি আমাদেরকে মানে কি বলবো যে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। জি, সাইফুল হক, একবারে যেটা রহিল হোসেন প্রিন্স শেষ করলেন ওই জায়গাটাই, সংকট সমাধানের পথ এবং ভালো নির্বাচনের পথে যাওয়ার ধাপগুলি কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। যেটা আমাদের নেতৃবৃন্দ তো আলোচনা করলেন, ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন। প্রথমত আমি মনে করি আগামী নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য হবে কিনা, আমরা একটা ভালো নির্বাচনে যেতে পারি কিনা, আমি প্রধান মনে করি সরকারের পলিটিক্যাল উইজডম, এটা হচ্ছে 1 নম্বরের শর্ত। যে আমি প্রফেসর ইউনূস, আমার নেতৃত্বাধীন এই যে সরকার, নানা সমালোচনা আছে, নানা প্রশ্ন আছে, নিরপেক্ষতা নিয়ে, দক্ষতা নিয়ে, যোগ্যতা নিয়ে নানা এজেন্ডা তারা পুশ করবার চেষ্টা করছেন তাদের জুরিসডিকশনের বাইরে যেও। কিন্তু দিন শেষে আমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে আমি বাংলাদেশকে একটা পরবর্তী ডেমোক্রেটিক ট্রানজিশনের একটা গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আমি শেষ করতে চাই। এটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি মনে করি বাকি চ্যালেঞ্জ যেগুলো আছে, ঝুঁকি যেটা আছে, অবস্টাকলস যেগুলো আছে, সেটাকে আমি মনে করি খানিকটা হলেও সেটাকে মোকাবেলা করা বা সেটাকে খানিকটা মানে নিয়ন্ত্রণের মধ্যে সেটা আনা সম্ভব। 2 হচ্ছে নির্বাচন কমিশন বরাবরই বুঝতে চায় সরকারের পলিটিক্যাল ইন্টেনশনটা কি। আমাদের অভিজ্ঞতা কম বেশি, আমি নিজে এবারই একটা কলেজ ছাত্র সংসদের পরে সেই নির্বাচন আলটিমেটলি হয়নি। এবার আমি ঢাকা 12-তে এবার আমি নির্বাচনের আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। তা আমি এবারই বলতে পারেন বহুবার আমার রাজনৈতিক দীর্ঘ জীবনের পরে এবার। তো আমার কাছে পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমি দেখেছি এ পর্যন্ত গোটা অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে চায় সরকার রাজনৈতিক বার্তাটা কি যাচ্ছে। ডিসি সাহেবের কাছে মেসেজটা কি, এসপির কাছে মেসেজটা কি, থানার দারোগা সাহেবের কাছে মেসেজটা কি, এটা তারা কিন্তু বুঝে নাই। ওই জন্য বললাম সরকারের পলিটিক্যাল সিদ্ধান্তটা কি। যে আমি একটা দেখছেন না ফুটবল খেলার সময় যে বাচ্চারা ব্যানার ধরে রাখে ফেয়ার প্লে, বড় বড় টুর্নামেন্ট থাকে না, যে খেলার যে নিয়ম, যে আপনি তারপরে আপনি এটা ফেয়ার প্লে, তারপরে ফাউল হয়, ছোটোখাটো ফাউল হলে আপনার হলুদ কার্ড দেখায়, বড় ফাউল করলে লাল কার্ড দেখায়, মাঠ থেকে বের করে দেয়, তাই তো? এটা আমি দেখেছি। লক্ষ্যটা একটা ফেয়ার প্লে। তাহলে সরকারকে ইলেকশন কমিশনে ওই যে ফেরেস্তা বসে থাকলেও ভালো নির্বাচন করা যাবে না। কারণ আমাদের এখানে স্টেট যেভাবে ফাংশন করে, এই যে স্টেট হাসিনা ধরেন, রাষ্ট্র যত বেশি জনবিচ্ছিন্ন হয়েছে, যত বেশি অ্যালিনেটেড হয়েছে, তত বেশি রাষ্ট্রের কিন্তু বল প্রয়োগের শক্তি, তার যে অ্যাট্রোসিটি জনগণের উপরে, ভোটারদের উপরে তত বেশি কিন্তু এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে আপনি এরকম একটা স্টেটের যে গোটা যে মেশিনারি, তার কাছে আপনার বার্তাটা খুব স্পষ্ট করে যাওয়া দরকার। তাহলে ইলেকশন কমিশনকে আপনি আস্থার মধ্যে নেবেন। আর স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ভরসা খুঁজতে চায়। আমরা তর্ক করি, আলাপ আলোচনা করি, বিতর্ক করি, কিন্তু দিন শেষে আমরা আমরা হানাহানিতে লিপ্ত হব না। মারামারি এই আপরাইজিংয়ের পরে এখন যে পরিস্থিতি, যে বললাম না সরকার উইক এবং সরকার অকার্যকর, তাহলে এই অবস্থায় প্রধান জায়গাটা কি? দলগুলোর মধ্যে ন্যূনতম একটা কনসেনসাস লাগবে। দড়িটা এত জোরে টানবো না যে দড়িটা ছিঁড়েই যাবে। আমি বলেছি ইতিমধ্যে আগামী নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, পরবর্তী পার্লামেন্টে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।
পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট নিয়ে বহুমাত্রিক কিন্তু প্রশ্ন কিন্তু উঠবে। ইন্টারনালি এবং এক্সটার্নালি সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। কেউ কেউ হয়তো ওদিকেও হয়তো বা পুশ করার চেষ্টা কারো কারো থাকতে পারে, এবং এটার জন্য আমরা যাদেরকে হারিয়েছি, যাদেরকে আমরা বিদায় দিয়েছি, তাদের জন্য পরোক্ষভাবে আপনি আবার আরেকটা জমিন আপনি আবার তৈরি করবেন। ওই জন্য বলেছি যে দায়িত্বশীলতার প্রশ্ন, যে আপনি কোথায় আপনাকে কোথায় জ্যোতিচিহ্ন টানবেন, কোথায় দৌড়টা থামাবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা একটা আলোচনার মধ্যেই নাই, 25 লাখ টাকা এবার সর্বোচ্চ খরচ করা যাবে। কোনো প্রার্থী কয়েক কোটি টাকা তারা খরচ করে ফেলেছেন। আরো বেশি। এখন 25 কোটি যদি কারো বাজেট হয়, কেউ কেউ 50 কোটি টাকা খরচ করবেন। ইলেকশনটাকে অনেকে এটা ব্যবসা মনে, এটা বিনিয়োগ মনে করেন। বাংলাদেশের অন্য কোনো ব্যবসাতে এত দ্রুত কিন্তু মুনাফা করা সম্ভব না। মনে করে একবার যদি কোনোভাবে যদি এমপি হতে পারি, আর সেটা যদি সরকারি দল হয়, তখন তো এই 25 কোটি 50 কোটি 5 বছরে হয়তো 500 কোটি রিটার্ন আসবে। কেউ কেউ হয়তো আরও বেশি ভাবতে পারেন। এই যে ইঁদুর দৌড়ের জায়গাটা, অর্থাৎ পলিসি মেকাররা, ল মেকাররা, তারা কোনো ডেভেলপমেন্টের কাজে আপনি গম বন্টন, টাকা বন্টন, তো এগুলো কিন্তু লোকাল গভর্নমেন্ট আছে, আমার স্থানীয় সরকার, যারা আমি দরজা খুললে আমি জনগণের সেবাটা পাবো, লোকাল গভর্নমেন্টে পাবো, সেটাকে স্ট্রেনদেন করা ছাড়া এগুলোকে যদি ল মেকাররা যদি এগুলো বিজি থাকেন, তাহলে কিন্তু ওই যে পার্লামেন্ট, আগে বলা হতো যে 70% নাকি ব্যবসায়ীদের ক্লাবে হয়েছে, এবার একটা আপরাইজিংয়ের পর এটা নতুন পরিস্থিতিতে যদি আমি বড় বড় দেখি রাজনীতিকরা, পেশা কি, পেশা হচ্ছে মৎস্যজীবী তিনি, এবং অধিকাংশ রাজনৈতিকদের পেশা হচ্ছে মৎস্যজীবী তারা আর কি, এবং তারা মাছের ব্যবসা করেন। আমি 50 জনের নাম বলতে পারবো, আমি গত 20 বছরে যদি খতিয়ান বলি, তার মানে কি, তার মানে এগুলো মাছের ব্যবসা করে খারাপ, তো মাছের ব্যবসা খারাপ অর্থে বলছি না, কিন্তু এটা হচ্ছে সত্য লুকানো, এটা হচ্ছে ফ্যাক্টসকে হাইড করা। আপনি হাইড করছেন, আপনি খরচ করছেন 10 কোটি 5 কোটি টাকা, হিসাব দিচ্ছেন আমি 20 লক্ষ টাকার মধ্যে আমার খরচ হয়েছে 20 লাখ টাকা। তার মানে শুরুতে একটা মিথ্যা কথা বলে আপনি কিন্তু শপথ গ্রহণ, ল মেকাররা যারা সংবিধান ছুঁয়ে শপথ করছেন, বিসমিল্লাহ বলেই তারা কিন্তু একটা চরম মিথ্যাচার করে তারা কিন্তু শপথ নিচ্ছেন। এগুলো হচ্ছে রুগ্ন রাজনীতি। তাহলে এই পুরো আলোচনাটাই নাই, এবারকার অনেক আলোচনা, এত রিফর্মের যে ইলেকশন কমিশনের রিফর্মের মধ্যে কালো টাকার যে অবাধ, এবং এর ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কি কমিউনিস্ট পার্টি ধরুন এই ধরনের দলের কথা বাদ রাখেন, এমনকি বিএনপি বা এই ধরনের যে দলগুলো, তাদের সৎ নিবেদিত প্রাণ যারা নেতাকর্মী, যারা রাজপথের কর্মী, যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন নির্বাচনের সময়, সালাম ভাই বিব্রত হবেন কিনা জানি না। সালাম ভাই এবার তিনি নমিনেশনের ক্ষেত্রে তিনি বিবেচনার মধ্যে তিনি আসেনি, ফটফর নির্বাচন করাচ্ছে না, দলের সবাই নিশ্চয়ই করবেন না, আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু দল যদি এ ধরনের মানুষ মূল্যায়ন, তার মানে কি আপনি নির্বাচনের সময় আসলে আপনার অন্য বিবেচনা আপনার আসে টাকা, আপনার আসে মাফিয়া, প্রশাসনিক ম্যানিপুলেশন, প্লাস ব্যক্তিগত খাতের ব্যক্তিগত সম্পর্ক। তার মানে আমরা এত বড় আপরাইজিং আমাদের রাজনীতির মধ্যে গুণগত কোনো পরিবর্তন ঘটাতে পারি, মনস্তত্ত্বে কোনো পরিবর্তন ঘটাতে পারিনি, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। তারপরেও আমরা দিজ আর দ্য ইস্যুস, বাংলাদেশ এই বহুত্ব, এটা নিয়ে আমরা কথা বলবো, ডিবেট করবো, পলিমিক্স করবো, বাংলাদেশ সামনের পথে চলবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে ন্যূনতম একটা প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট গঠন করতে পারি, দেন আমরা একটা বহুত্ববাদী ইনক্লুসিভ সমাজ কিভাবে তৈরি করব, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমরা জয়েন্টলি সেই চ্যালেঞ্জটা সবাই আমরা গ্রহণ করতে চাই। শামসুল আলম লিটন, অনুষ্ঠান শেষ পর্যায়ে আর কি কি চ্যালেঞ্জ আছে? যে কালো টাকার ব্যবহারের কথা বলছে, পেশি শক্তির ব্যবহারের কথা বলছে, এটা তো সত্য যে আসলে অনেক প্রার্থীরই তো আসলে ওই অর্থে টাকা পয়সা নেই। এই যে 25 লাখের ব্যারিয়ার দেওয়া হয়েছে, সেই 25 লাখ খরচ করার মতো অনেকে টাকা নেই, কিন্তু অনেকে তো আবার ইলেকশনের আগেই হয়তো কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে। এইটা যে অথরিটি ধরার কথা, সেই অথরিটি ফাংশন করতে পারছে কিনা? 25 লাখ কোথাও কিন্তু আরো বেশি আছে, মানে যত ভোটার পার ভোটার জি 10 টাকা, কিন্তু সেই প্রিন্স এবার একটা বলেছে, তবে সব মিলে 25 লাখ টাকার মধ্যেই থাকবে, কিন্তু সেটা খরচ করার মতো তো না আমাদের ভাই আমাদের অনেক প্রার্থীরই নাই। কি তবে যাই হোক, এই ব্যাপারগুলো তো আমরা মোটামুটি মানে আমাদের দর্শক যারা আছে, নির্বাচন ব্যাপারটা তো ভুলেই গেছে। যাই হোক, নির্বাচন সম্পর্কে এখন আবার আলোচনা শুরু হচ্ছে। আমি একটা বটম লাইন যেটা বিশ্বাস করি আর কি, সেটা হচ্ছে যে এই সরকারের অনেক সমালোচনা আছে, অনেক সমস্যা আছে, এবং আমাদের মতো দেশে
উন্নত দেশেও প্রচুর সমস্যা থাকে, সমস্যার সমাধানের জন্যই তো অনেক কনফ্লিক্টিং সিচুয়েশন থাকে, ওটাকে এরাডিকেট করে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। ওটা হচ্ছে স্টেটটা তো পলিটিক্যাল মেশিনারি এবং পলিটিশিয়ানরা সেটা চালাবে। নন পলিটিক্যাল যে সেন্টরা আসে তারা কিন্তু কখনো কোনো রকমের প্রশ্নের মুখোমুখি হন না। আমি আজকে আপনার এখানে একটা প্রশ্ন উত্থাপন করে যাই, সেটি হচ্ছে যে দেখুন আমরা যে জাতাকলে ছিলাম 14 সাল থেকে, যদিও 2008 নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন এবং যেখানে 20 সেকেন্ডে একটা ভোট পড়েছে এবং সেটা একটা অসম্ভব রকমের অসৎ নির্বাচন, যেটা প্রণব মুখার্জির বইয়ের মধ্যে বলা আছে। তো সেখানে সাজানো নির্বাচনের মাধ্যমে কি হয়েছে সব আমরা জানি। তো ডক্টর ইউনূস আগস্ট মাসের 4 মাস আগে মার্চে লন্ডনে কথা প্রসঙ্গে আমাদের সঙ্গে একটা হিউম্যান রাইটস গ্রুপের সঙ্গে একটা মিটিং ছিল। তিনি কিন্তু আমরা যখন অনুরোধ করেছি এরপরে যদি কখনো সুযোগ আসে অবশ্যই আপনি দায়িত্ব নেবেন, কারণ 111-এ দায়িত্ব না নেওয়ার কারণে একটা অত্যন্ত বাজে নির্বাচন হয়েছে এবং যার খেসারত আপনি এখন দিচ্ছেন এবং আমরা সবাই দিচ্ছি, সারা দেশ দিচ্ছে। তো তিনি বলেছিলেন আমি তো দেশ চালাতে পারবো না, কিভাবে সম্ভব, আমি তো এনজিও চালিয়েছি, আমি ব্যাংক চালিয়েছি। তা আমরা সকলেই বলেছি মানুষের ভালোবাসায় পারবেন, কারণ শেখ হাসিনা অত্যাচার করে আপনাকে বাংলাদেশ না, আপনি তো এমনিই ওয়ার্ল্ডের আইকন, বাংলাদেশ আরও 100-200 বছরে আরেকজন ডক্টর ইউনূস হয়তো পাবে না। আপনি আপনার মানুষের ভালোবাসায় অত্যাচার যেটা হয়েছেন, ভিকটিম যেটা হয়েছেন, আপনি পারবেন। এবং আমি বিশ্বাস করি অসংখ্য সমালোচনা ওনাকে নিয়ে করার যারা ছিল তারা প্রত্যেকে ওনাকে কনসেশন দিয়েছে ওই একটি মাত্র কারণে, উনি ভিকটিম হয়েছেন এবং উনি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীতে কোনো কোম্পানিতে ওনার একটা শেয়ার নাই। এই প্রশ্নের উত্তর কিন্তু হাসিনা সরকার দিতে পারেনি, আসলেই নাই। এখন কথাটা হচ্ছে যে তাহলে গ্রামীণ ব্যাংক এগুলো সবই হচ্ছে আসলে সদস্যদের, এবং এখন হয় কি যিনি রুল করেন তার আশেপাশের লোকদের যদি ব্যবসা বাণিজ্য শুরু হয় তখন এইটাও কিন্তু ওইভাবে আসেন। ওনার প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা হচ্ছে, বাট এটা অনেকেই সরকারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি অথবা বিব্রত হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আপনাকে বলি, এই সরকারের খুবই পাওয়ারফুল একজন অ্যাডভাইজার যিনি সংস্কারের নামে, যিনি আমাদের পাবলিক আমাদের এঞ্জেলদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করি না, যেই কারণে তারা সব অন্যায় করে গিয়ে বলে যে রাজনীতিটা খারাপ। রাজনীতিকে ভালো করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দশকের পর দশক 250 বছর চলেছে আমেরিকাতে, এখনও সংস্কার হচ্ছে। এই যে ডোনাল্ড ট্রাম্পের সময় তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছিল, 400 বছর চলার পরে এই যে বললাম একটা নাইজেল ফারাজের পার্টি, ছোট্ট একটা পার্টি, সে আগামী নির্বাচনে 28 সালে ক্ষমতায় যাচ্ছে। এটা হিউম্যান এই যে ইন্ডেক্সটা আছে দেখা যাচ্ছে। অর্থাৎ টোরি আর লেবারের মতো পার্টি, 150-200 বছরের পার্টি আগামী নির্বাচনে ফেল করতে যাচ্ছে। সো গণতন্ত্রে অনেক সংকট আছে। গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক নেতাকে, দলের প্রধানদেরকে একটা ব্রেডে যখন কামড় দেয় তখন জনগণ জিজ্ঞেস করে আপনার এটা কি ট্যাক্স দেওয়া? সুতরাং গণতন্ত্রে অনেক পেইন আছে, রাজনীতিতে অনেক পেইন নিয়ে দেশ চালাতে হয় এবং স্টেট মেশিনারি পলিটিশিয়ানরা চালাবে, ছোট বড় যেই হোক। এখন কথাটা হচ্ছে যে এই সুশীলরা কি করে, আমি এই উদাহরণটা দিয়ে শেষ করছি এবং নির্বাচন সম্পর্কে আমার রিমার্কটা এই সুশীলদের বিপক্ষে মানুষের মনোভাব দিয়ে আমি শেষ করি। দেখুন 2014 সালের যে অত্যন্ত খারাপ ভয়াবহ নির্বাচন হয়েছে, যেটা আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছিল দিল্লির কাছে, সেই নির্বাচনের পেছনে স্টেট ডিপার্টমেন্টের 2013 সালের লাস্ট কোয়ার্টারে, সম্ভবত অক্টোবরের শেষ সপ্তাহে একটা ডিসিশন মেকিং মিটিং ছিল। দেখুন বারাক ওবামার প্রশাসনের সর্বশেষ সেই নির্বাচন বাংলাদেশে, তারা বাংলাদেশকে দিল্লির কবল থেকে মুক্ত করতে চেয়েছিল। এই ব্যাপারে পলিসি মিটিংয়ে যে কান্ট্রি পেপার উপস্থাপন করেছিলেন তিনি সংস্কার কমিশনের এখন চেয়ারম্যান ছিলেন, এখন আবার মন্ত্রী হয়ে বসেছেন। সংস্কারের মাধ্যমে কি উপকার আর ক্ষতি হচ্ছে আমরা এখন টের পাচ্ছি। সেই মিটিংয়ে তিনি তার টোটাল পেপারটা ছিল এক্সট্রিমিজম, সাউথ এশিয়াতে যে রাইজিং এক্সট্রিমিজম আছে এইটা ট্যাকেল করতে হলে ধারাবাহিকতা, ডেমোক্রেসির ধারাবাহিকতা ইম্পর্ট্যান্ট, এবং ওই সরকার নাকি এই ব্যাপারে খুব সফল। এবং উনি স্পষ্টভাবে বলেছেন সেখানে এক্সট্রিমিজমের সঙ্গে পলিটিক্যাল কোন কোন ফোর্স জড়িত, এবং তাদেরকে একাডেমিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে শুধু ভোট টোট না, ফিনিশ করো। দেখুন ওর ফলাফল, কত শত ছেলে মেয়ে সামনে দিয়ে গুলি করেছে, পেছনে গেছে, এই বক্তব্যের ধারাবাহিকতা। দেখুন কত হাজার মায়ের বুক খালি হয়েছে বিএনপি এবং জামাত ইসলামের বহু নেতাকর্মীকে, বড় বড় নেতাদেরকে, যাদেরকে 40 বছর আগে কেউ টাচ করার সাহস ছিল না, তুলে নিয়ে চলে গেছে। তো কথাটা হচ্ছে সাবধান থাকতে হবে এই মানুষগুলো সম্পর্কে, এই কারণে যে এদের হাতে রাষ্ট্র যদি থাকে আগামী 100 বছর বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশ স্টেট মিশনারি পলিটিশিয়ানদের হাতে চলবে। দিস ইজ অধিকারের নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে যে যারা সুশীল নামে রাষ্ট্রকে মাঝে মাঝে চালাতে চায় এবং রাজনীতিকদেরকে নিয়ে যাতা কথা বলে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে ডক্টর আলী রিয়াজ এই প্রশ্নের জবাব নিশ্চয়ই দিতে হবে। আজকে অনেকেই জানে না বলে
এই বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দেন। জি। মিস্টার সাখাওয়াত সাহেবের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আছে, কেন আমরা অভিযোগ করি নাই, জনগণ অভিযোগ করে নাই, এই জনতার সরকারে তিনি কিভাবে জি। থাকেন? তিনি তো এই যে 8 সালের নির্বাচনে, বাজে নির্বাচনে তিনি কমিশনার ছিলেন, তিনি পার্টি ভেঙেছেন তারা। জি। তো সেই কারণে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি জি। তাদের কর্মীদেরকে সচেতন করেন, জি। তাহলে এই সুশীল সমাজ দেশকে নিয়ে এভাবে খেলতে পারবে না। আব্দুল সালাম। এবং আশা করি নির্বাচন অত্যন্ত উৎসবমুখর নির্বাচন হবে, কারণ জনগণ সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জি ধন্যবাদ। আসলে মূল কথাটা ওইটাই যে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনতে হবে, আর গণতন্ত্রটাকে ফিরিয়ে আনতে পারলেই রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো। আর রাজনীতিটাকে যে পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারবো আমরা, এই সংকটগুলো থাকবেই এবং এই সংকট আরো ঘনীভূত হবে। তো সেই কারণে এখন আমাদের যেমন দেখছি না যে উনি যেটা বললেন যে আসলে সংস্কার, কিন্তু আলটিমেটলি তারা কি করে যেতে পারছে? কিছুই করে যেতে পারে বড় সংকটে রেখে গেছে। বরঞ্চ আরো দেশটাকে একটা সংকটের মধ্যে ঠেলে দিছে। মন্ত্রী হয়ে বসে আছে। আর আবার মন্ত্রী হয়ে গেছে। ঠিক আছে, যেটাই হলো যে আরেকটা হলো যেগুলো মূলত সংস্কার হওয়া দরকার ছিল, যেমন ওই যে সাইফুল ভাই যে কথাগুলো বললেন, আসলে যার ফাংশনটা, এখানে একটা জিনিস খালি ডিটারমিন করলে হয় যে সচিবের কাজটা সচিব করুক, পুলিশ কমিশনারের কাজটা পুলিশ কমিশনার করুক, এমপির কাজটা এমপি করুক, মন্ত্রীর কাজটা মন্ত্রী করুক, তাইলে কিন্তু আর বিচারকের কাজটা বিচারক করুক, তাইলে কিন্তু সমস্যা আর থাকে না। কিন্তু এইখানে কিন্তু যার কাজটা সে করে না, অন্যের কাজের উপরে খবরদারি করে। এই কারণে সব সমস্যা। আর সব জায়গার মূল হলো যে রাজনীতি খারাপ, রাজনীতিবিদ খারাপ, কিন্তু চূড়ান্ত পর্যায়ে হিসাবে নিজেই রাজনীতিটা করতে চায়, আবার রাজনীতি করে মন্ত্রীরা হইতে চায়। অর্থাৎ এই যে দ্বিমুখী একটা চরিত্র, এটার জন্য যে যেটা করো ওকে বাবা ঠিক আছে, তুমি রাজনীতি করতে চাও, আসো না, ছোট থেকে আসো, বারবার জেলে যাইতেছি আমরা, বারবার জনগণের সমালোচনার সম্মুখীন হইতেছি, আসো, তুমিও আসো না, নিজে একটা বেটার লাইফ লিড করব, তারপরে আইসা আবার রাজনীতি করে আবার মন্ত্রী হব, আবার রাজনীতিবিদদের সমালোচনা করব। তো এটা তো হতে পারে না। তো এটার জন্য সবচেয়ে বড় আমি ওই একটা কথাই আমি বারবার ঘুরে ফিরে একই কথা বলবো যে এইটা একটা মারাত্মক সময় আমরা পার করতেছি। এই সময়টা যদি অবহেলায় নষ্ট করে ফেলি, তাহলে এরপরে কপালে কি আছে জানি না। তো এইটার জন্যই এখন খুব বুঝে শুনে, নির্বাচন তো হবেই, এবং আমি আমার দলের স্বার্থে বলতেছি এটা না, সব কিছু বিচার বিবেচনা করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপি ছাড়া, তারেক রহমান ছাড়া বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, রহিম হোসেন প্রিন্স, শামসুল আলম লিটন এবং সাইফুল হক, আপনাদেরকে চারজনকে এই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রদর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।